অনেক অপেক্ষার পরে তৌসিফ মাহবুব অভিনীত ভিকি জাকির পরিচালিত চক্র সিজন 2 চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের ফিরে ঢুকে পড়া যাক। চক্র সিজন 1-এর শেষে লুবনাকে নিজ হাতে পেটের মধ্যে ছুরিকাঘাত করে মেরে ফেলেছিল হুমায়ুন। সাথে নিজের মুখে রক্ত মেখে বলতে থাকে, দরজা রক্ষাতে আমাদের অনেক কিছুই করতে হয়, আর রুমকিকে ফেরত পেতে হলে তোমাকে মরতেই হবে। লুবনার সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য ওর কাছে ক্ষমাও চায় হুমায়ুন। মৃত্যুর আগ মুহূর্তে লুবনা কি যেন বুঝতে পারে, ওর কাছে তখন সবকিছুই ক্লিয়ার হয়ে যায়। তখন সে বলতে থাকে, ওই দরজাটা ভেঙে আমি প্রতিশোধ নেবই। এগুলো শোনার পরে সেখান থেকে হুমায়ুন উঠে যায় ওপরের সেই রুমটার দিকে, যেখানে লুবনার পরিবারের বাকি সবাই গলায় দড়ি বেঁধে চেয়ারের ওপরে অপেক্ষা করছিল 6 মিনিট 66 সেকেন্ড শেষ হওয়ার অপেক্ষায়। তবে কিছু একটা দেখে চমকে ওঠে হুমায়ুন, আর এখানেই শেষ হয়েছিল চক্র সিজন 1। সিজন 2 এর শুরুতেই দেখা যায় হুমায়ুন আস্তে আস্তে সেই রুমের মধ্যে যায়। সেখানে আসলে লুবনার পুরো পরিবার গলায় দড়ি পড়েছিল। হুমায়ুন সেখানে আসার সাথে সাথেই ওরা চেয়ারের ওপর থেকে লাফ দেয়। হুমায়ুনের সামনেই ওরা ঝুলতে থাকে। এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পরে হুমায়ুন গিয়ে হেলালের দড়িটা কেটে দেয়, বাঁচিয়ে নেয় হেলালকে। কিছুক্ষণ পরে হেলালের জ্ঞানটা ঠিকঠাকভাবে ফিরে আসে। ওর পুরো পরিবারকে নিজের চোখের সামনে মৃত অবস্থায় ঝুলতে দেখছে। কিন্তু ওদিকে হেলালের একদমই নজর নেই। সে হুমায়ুনকে বলতে থাকে, জিবরান আমাকে বলেছিল একজন আসবে এবং আমাদের টাকাগুলো দিয়ে দেবে, আপনি কি সেই ব্যক্তি? তখন হুমায়ুন বলে, এই জন্যই তো উনি আপনাকে এতটা পছন্দ করেন। এটা বলেই হাসতে থাকে। ওরা দুজনে মিলে বীভৎস হাসিতে মেতে ওঠে। কিছুক্ষণ এভাবে হাসাহাসি করার পরে হঠাৎই খানিকটা রাগান্বিত হয়ে হুমায়ুন ওকে বলতে থাকে, এতদিন আপনার সবকিছুই ঠিকঠাক করে এসেছেন, কিন্তু এবারের টাস্কটা আপনি পুরা করতে পারেননি। তখন হেলাল খেয়াল করে দেখতে পায় ওখানে লুবনা নেই, তার মানে সে মারা যায়নি। তখন হুমায়ুন জানায়, লুবনা মরতে চায়নি, ওকে মারতে হয়েছে, আর এটাই হচ্ছে আপনার ব্যর্থতা। এই কথাটুকু শুনেই হেলাল বারবারই হুমায়ুনের কাছে ক্ষমা চাইতে থাকে। কিন্তু হুমায়ুন জানায়, আপনি ভুল যেহেতু করেছেন আপনাকে শাস্তি তো পেতেই হবে। এটা বলেই ওর চোখের মধ্যে চাকুটা ঢুকিয়ে দেয় এবং বের করে নিয়ে আসে ওর পুরো চোখটাই। এগুলো করে যেন হুমায়ুন একটা পৈশাচিক আনন্দ পাচ্ছিল। আর নিচে মাটিতে পড়ে কাতরাতে থাকে হেলাল। সেই রুম থেকে যখন হুমায়ুন বাইরে বের হয়ে আসে তখন দেখতে পায় নিচে লুবনার বডিটা নেই। এরপর কেটে যায় 1 বছর। একদিন নিউজে সেই 1 বছর আগের কাহিনীটা দেখানো হচ্ছিল। এক পরিবারের 5 সদস্য গলায় দড়ি পড়ে মারা গিয়েছিল। তার মধ্যে জীবিত ছিল শুধু হেলাল শিকদার নামের একজন। তখন সে সাক্ষাৎকারে জানায়, আমার বাবা আসলে শয়তানের পূজারী ছিল, সেই এই সব কিছু করেছিল। আমি যখন তার বিরোধিতা করি তখন আমার একটা চোখ উপড়ে ফেলে। আর এই কাহিনীগুলো দেখে আমার বোন লুবনা যে কোথায় চলে গেছে সেটা আমি বলতে পারবো না। এদিকে স্টেজে পারফর্ম করছিল অ্যানি। তাকে আসলে পাপেট মাস্টার বলা যায়। 1 বছর আগে তার সাথেও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছিল। তার স্বামী বাথটাবে ডুবে মারা গিয়েছিল। অনেকে তো এটা ধারণা করে যে অ্যানি হয়তোবা তার স্বামীকে মেরেছিল, এজন্য সে অনেক দিন পারফর্ম করেনি স্টেজে। আজকের এই পারফরমেন্সটা শেষ করার পরে ওরা 3 জন এসে একটা রেস্টুরেন্টে বসে গল্প করছিল। ঠিক তখনই পাশ থেকে একজন ভিডিও করছিল ওদের 3 জনের। এটা দেখে আবার এগিয়ে যায় ওরা। ওই 2টা লোকের সাথে ওদের তর্কাতর্কি শুরু হয়। তখন একজন তো বলেই ওঠে, ভিডিওটা যদি ডিলিট না করি তাহলে কি করবেন? আপনার স্বামীকে যেভাবে বাথটাবে চুবিয়ে মেরেছিলেন আমাদেরকেও কি সেভাবেই মারবেন? এটা শুনে আচমকাই একটা শক খেয়ে যায় অ্যানি এবং অজ্ঞান হয়ে পড়ে। এদিকে দেখা যায় হুমায়ুন একটা জায়গায় চলে এসেছে। সেখানে একটা রুমের মধ্যে 3টা বিদেশি কুকুর। আসলে এগুলো দিয়ে সে কি করবে? আর ওর ওই ডেসআপটাই বা কেন, এগুলো একটু সামনের দিকে গিয়েই জানতে পারা যাবে। অন্যদিকে দেখা যায় আরশাব চলে আসে ওসির কাছে আর বলতে থাকে, 1 বছর তো পার হয়ে গেল। আমি আপনাকে বারবার বলেছি লুবনা আর জীবিত নেই, এজন্য আপনি ওটা মিসিং কেস থেকে সরিয়ে মার্ডার কেস হিসেবে দিয়ে দিন। আমি জানি হেলাল রায় ওকে মেরে ফেলেছে, কিন্তু ওর কোনো কথাই শুনতে চায় না ওসি, কারণ ওরা তো লাশ পায়নি, তাহলে কিসের ভিত্তিতে মার্ডার কেস করবে? তারপরেও আশরাফ জানায়, আমি একদমই থামবো না স্যার, আমি এর শেষ দেখেই ছাড়বো। আশরাফ সেখান থেকে চলে যাওয়ার পর আরেকজন পুলিশ আসে এবং একটা ফাইল দেয় ওসিকে। সাথে জানায় ফার্মগেট থেকে 2টা টোকাই মিসিং স্যার। তখন ওসি বলে, ওদের তো কোনো পরিবার পরিজন নেই, ওরা যে কোথায় কখন যায় এটা কে বলতে পারে? আর ওদের জন্য তো কেউ কমপ্লেনও করতে আসে না, দেখো হয়তোবা কোনো জায়গায় নেশাপানি করে পড়ে আছে। তখন ওই পুলিশ অফিসারটা বলে, না স্যার, এখানে একটা সমস্যা আছে। ওদের হারিয়ে যাওয়ার প্যাটার্নটা কিন্তু অন্যরকম। প্রত্যেকটা পূর্ণিমার আগেই কোনো না কোনো টোকাই হারিয়ে যায়, এমনকি ওদের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। এই ব্যাপারটা অবশ্য খানিকটা নাড়া দেয় ওসিকে। এদিকে দেখা যায় বিশাল বড় একটা মেনশন, তার মধ্যেই একটা লোক অনেক শান্তি করে খাবার খাচ্ছিল। আসলে এখানে ওকে নিয়ে এসেছিল হুমায়ুনের এক সহযোগী। টেবিলের ওপরে শুধু খাবার আর খাবার।
কিছুক্ষণ ওকে এভাবে খাবার খাওয়ার পরে হঠাৎ করে তার যেন বিষক্রিয়া হয়ে যায় এবং মারা যায় সেই লোকটা। তার পরপরই দেখা যায় সেই লোকটার পুরো বডিটাকে অনেকগুলো খণ্ড বিখণ্ড করে ফেলেছে হুমায়ুন। আর সেই লোকটার একটা হাত নিয়ে নিজের মুখে রক্ত মাখছিল। এক পর্যায়ে সে তার সহযোগীকে জিজ্ঞেস করে, আচ্ছা আর কয়টা পূর্ণিমা বাকি? সে জানে আর মাত্র 3টা পূর্ণিমা স্যার। তখন হুমায়ুন ভাবতে থাকে তাহলে 3টা পূর্ণিমার পরেই দরজাটা খুলে যাবে। পরদিন সন্ধ্যাবেলাতেই হুমায়ুনের কাছে একটা কল আসে। হুমায়ুনের গ্রামের আদনান নামের একটা ছেলেকে পাঠিয়েছিল ওর বাবা, কিন্তু কিছুদিন পরে তার মৃত লাশ যায় ওদের বাড়িতে। তখন হুমায়ুন জানায়, শুনেছিলাম জুয়া খেলতো আপনার ছেলে, এতে হয়তো বা টাকা পয়সা নিয়ে ছেলেপোলের সাথে ঝামেলা হয়েছিল আর তারাই হয়তো মেরে ফেলেছে আপনার ছেলেকে। তখন আদনানের বাবা বলে, আমার বিচার চাই। হুমায়ুন জানায়, আমি তো বিচার করার কেই নই, আপনি পুলিশের কাছে যান চাচা। এটা বলেই কলটা কেটে দেয়। তারপর জানা যায় যে আসলে হুমায়ুনই আদনানকে মেরে ফেলেছিল, কারণ আজকালকার ছেলেপেলেরা একটু বেশি কৌতূহলী হয়ে থাকে। এই জন্যই তাকে মরতে হয়েছিল হুমায়ুনের হাতে, কারণ আদনান হয়তো বা বুঝে গিয়েছিল যে হুমায়ুনের মধ্যে কোনো একটা ঝামেলা আছে, আর এটা নিয়ে সে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে হুমায়ুনকে, আর তার ফলশ্রুতিতেই ওকে মরতে হয়েছিল। এদিকে রাহাত চলে আসে অ্যানি আপার বাড়িতে। আসলে এখানে সে জেনিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। এখানে এসে জানতে পারে অ্যানিও নাকি ডাক্তারের কাছেই গেছে। তারপর রাহাত জেনিকে নিয়েই চলে যায়। অন্যদিকে দেখা যায় অ্যানি চলে আসে একটা হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য। ডক্টর বিপ্লব কুরাইশির সঙ্গে ওনার অ্যাপয়েন্টমেন্ট ছিল। আসলে ডক্টর বিপ্লব কুরাইশি ছিল একজন সাইকিয়াট্রিস্ট, কিন্তু রিসিপশনিস্ট থেকে জানতে পারে যে গতকাল রাতেই নাকি ফুড পয়জনিংয়ে মারা গেছে ডাক্তার বিপ্লব। এটা শুনে বড় মাপের একটা শক খেয়ে যায় অ্যানি। এখান থেকে সে মন খারাপ করে চলেই যাচ্ছিল। তখনই ওই রিসিপশনিস্ট মেয়েটা বলে, ম্যাম আমি একটা ডাক্তারকে রিকমেন্ড করছি, ওনার কাছে আপনি চাইলে একবার গিয়ে দেখতে পারেন। আশা করি আপনার অন্য কারো কাছে আর যেতে হবে না। ওনার নাম ডাক্তার হুমায়ুন, আমি নিজেও পার্সোনালি ওনার কাছে গিয়েছি কয়েকবার। ওর মুখে এমন কথা শুনে কনভিন্স হয়ে যায় অ্যানি। দেখা যায় তার পরপরে ওই রিসিপশনিস্ট মেয়েটাকে হুমায়ুনের সেই সহযোগিতা অনেকগুলো টাকা দেয় এই মিথ্যে কথাগুলো বলার জন্য। আর অ্যানি চলে আসে হুমায়ুনের চেম্বারে এবং বসে থাকে। অনেকক্ষণ অপেক্ষা করার পরও ডাক পায় না অ্যানি। তারপর সে এগিয়ে গিয়ে বলে, কি ব্যাপার এখনও ডাকছে না কেন? রিসিপশনে থাকা সেই মেয়েটা জানায়, স্যার একটু বেশি সময় নিয়ে দেখে তো, আপনি আর একটু অপেক্ষা করুন। তখন আবারও বসে পড়ে অ্যানি। কিছুক্ষণ বসে থাকার পরে হঠাৎ করেই সেই রিসিপশনিস্ট মেয়েটা তার মোবাইলে একটা খবর চালায়। আসলে এটা ছিল অ্যানির স্বামী রাজীবের মৃত্যুর কাহিনী, মানে রাজীবের পরিবার এটার ন্যায্য বিচার চাইছে। এটা শুনে খানিকটা ইতস্তত বোধ করছিল অ্যানি। তার কিছুক্ষণ পরেই ডাক পড়ে অ্যানির। সে তখন গিয়ে সেই রুমের মধ্যে বসে পড়ে। তখন হুমায়ুন তাকে বলতে থাকে, পানিতে ডুবে তোমার কেমন লাগছে অ্যানি? এই কথাটা শুনে অ্যানি খানিকটা শক খেয়ে যায় আর জিজ্ঞেস করে, তাহলে আপনি আমার সম্পর্কে সবকিছুই জানেন? পানিতে আমি ডুবিনি, আমার স্বামী ডুবে মারা গিয়েছিল বাথটাবের মধ্যে। তখন হুমায়ুন বলে, না আমি তোমার কথাই বলছি। তুমি ডাঙায় থেকেও পানিতে ডুবছো গত 1 বছর ধরে। তোমার স্বামীর মৃত্যুর জন্য সবাই তোমাকেই দায়ী করছে। তোমাকে যে যেমন কথা বলছে তুমি তেমনটাই নিজেকে ভাবছো, এই জন্যই তোমার এতটা ঝামেলা হচ্ছে। এখন তোমাকে আমি একটা কথা বলি, তোমার আর আমার মধ্যে যে সেশনগুলো হবে এগুলো একদমই আমাদের সিক্রেট। যদি তোমার মধ্যে কোনো ভয়ঙ্কর দানব থেকেও থাকে তাহলে তুমি আমার সামনে আনতে পারো। ট্রাস্ট মি, আমি একদমই ভয় পাবো না। এই কথাগুলো শুনে কেমন জানি থ লেগে যায় অ্যানি, আর ভাবতে থাকে ডাক্তার ওর সাথে এইসব কথা কেন বলছে। তারপর সে ওর সামনে দেওয়া পানিটা খায়। অন্যদিকে দেখা যায় একটা রুমের 4 দেওয়ালে আরবিতে কিছু একটা লেখা। তার মধ্যেই বসানো ছিল একটা খাটিয়া, তার ভেতরে একটা লাশ। কিছুক্ষণের মধ্যেই সেখানে একজন চলে আসে আর সেই লাশটার গায়ের ওপরে কাপড় বিছিয়ে দেয়। তারপর সে কিছু একটা প্রার্থনা করছিল। এই লাশটাই বা কার এবং এই লোকটাই বা কে এবং সে এখানে কি কাজ করছে, আর এই রুমের এমন অবস্থা কিভাবে হয়েছে, এগুলো সবকিছু একটু সামনের দিকে গিয়ে জানা যাবে। দেখা যায় হুমায়ুন একটা সমুদ্রের পাড়ে পানির ভেতরে দাঁড়িয়ে আছে। ওর হাতে ছিল একটা লাল রঙের বই। তারপর সে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, আস্তে আস্তে আমি আপনার কাছাকাছি চলে আসছি। আমার শক্তি যে বাড়ছে এটা আমি বুঝতে পারছি। কিছুদিন আগে আমি অনেক দুর্বল ছিলাম, এর জন্য রুমকি আমাকে বিভ্রান্ত করতে পেরেছিল, কিন্তু এখন আমাকে বিভ্রান্ত আর কেউ করতে পারবে না, এমনকি রুমকিও নয়। রুমকির কারণে আমি অনেকগুলো ভুলও করে বসেছিলাম। আদনানকে আমি আমাদের এই ব্যাপার স্যাপার জানিয়েছিলাম, মনে করেছিলাম হয়তোবা ও আমাদেরও একজন হয়ে উঠবে, কিন্তু আমি ভুল ছিলাম, সে আমাদের একজন নয়। এতে আপনি আমার ওপরে অনেক রেগে গিয়েছিলেন আর এই কারণেই আমাকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। তবে এখন আমি শক্তিশালী হয়ে গেছি আগের থেকে অনেক গুণ, আর অল্প কিছুদিনের মধ্যে আমি পুরোপুরি শক্তিবান হয়ে যাব। হুমায়ুন যখন এই কথাগুলো বলছিল তখন ফিসফিস করে অন্য একটা কণ্ঠ শোনা যাচ্ছিল, যেটার শব্দ ছিল একদম পৈশাচিক। কাহিনীটা এবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় কোরআন এবং সুন্নাহ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা হচ্ছিল। এক পক্ষ ছিল পীরের বিপক্ষে আর অন্য পক্ষ ছিল পীরের পক্ষের লোক। হুমায়ুনরা ছিল আসলে পীরের পক্ষের লোক,
কিন্তু এখানে যখন তাদের লিডার মানে হুমায়ুনের বাবা কথা বলছিল, তখন অন্য পক্ষ তাদেরকে ভুল প্রমাণিত করে এবং গ্রামের সবাই মিলে তাদেরকে অপমান অপদস্থ করে। এতে অনেক বাজে অবস্থা হয়ে যায় আব্দুল পীরের। সে বাড়িতে গিয়ে রুমের মধ্যে নিজেকে আটকে ফেলে। হুমায়ুন সহ তাদের দলের সবাই ওর বাড়ির বাইরেই বসেছিল। ঘরের মধ্যে আব্দুল নিজেই কষ্ট পাচ্ছিল। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। সে জোরে জোরে বিলাপও করতে শুরু করে। ঠিক তখনই ওর কানের কাছে একটা কণ্ঠ ভেসে ওঠে। সেটা ওকে বলতে থাকে, তুমি যদি চাও তাহলে পুরো দুনিয়াটা তোমার পায়ের নিচে রাখতে পারবে, শুধু তোমাকে আমার কথা মতো চলতে হবে। আমি যা যা বলবো তোমাকে ঠিক তেমনটাই করতে হবে। এগুলো শুনে আব্দুল মোটামুটি কনভিন্সই হয়ে যায়। এদিকে দেখা যায় অ্যানির ভাই এবং ওর ভাবি তর্কতর্কি করছিল। আসলে অ্যানির ভাই ছিল অনেক ভালো মানের একজন ডাক্তার, কিন্তু সে এতটাই সৎ ছিল যে মানুষকে সবসময় সে ভালো মানের ঔষধ দিত। এই জন্য তারা আর তার কাছে দ্বিতীয়বার আসতো না। এভাবে তার কাজকর্ম খুব একটা চলতো না। চেম্বারে গেলেও তাকে মাছি মেরেই সময় পার করতে হতো। এই ব্যাপারগুলোতে একদমই বিরক্ত হয়ে গিয়েছিল তার বউ। এটা নিয়েই তাদের মধ্যে ঝামেলাও চলছিল। ঠিক তখনই দেখা যায় ওই রুমের মধ্যে চলে আসে অ্যানি। আর বাবা মায়ের এই তর্ক বিতর্ক এবং ঝগড়াটা আগে থেকেই দেখছিল ওদের মেয়ে। অন্যদিকে দেখা যায় রাহাত এবং জেনি একটা রেস্টুরেন্টে আসে। তখন জেনি রাহাতকে বলে, কবে বিয়ে করবা তুমি আমাকে? কিন্তু রাহাত জানায়, তুমি তো খুব ভালো করেই জানো যে আমার চাকরির অবস্থা খুব একটা ভালো নয়, একটু স্ট্যাবল হয়ে নি তারপরই না হয় বিয়ে করা যাবে। কিন্তু এটা নিয়েও সিন ক্রিয়েট করে জেনি আর কান্না করতে থাকে। তখন ব্যাপার স্যাপার ঠিকঠাকভাবে বুঝতে না পেরে রাহাত বলে, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এই ব্যবহারটাতে জেনি বুঝে যায় যে আসলে সে এখন অন্ধ হয়ে গেছে, এর জন্য রাহাত হয়তোবার তাকে বিয়ে করতে চাইছে না। তখন অনেক রাগে দুঃখে সেই রেস্টুরেন্ট থেকে একা একাই বেরিয়ে যায় জেনি। রাস্তা দিয়ে হাঁটতে থাকে। অন্ধ একটা মানুষের রাস্তা দিয়ে হাঁটা যে কতটা ঝামেলা সেটা শুধু অন্ধ মানুষরাই বুঝে। রাস্তার মধ্যে গিয়ে সে কোনোভাবে আর পার হতে পারছিল না। অনেক বাজে অবস্থা হয়ে গিয়েছিল জেনির। তখন অবশ্য একটা মেয়ে এসে ওকে ধরে নিয়ে রাস্তাটা পার করে দেয়। মেয়েটার নাম মেঘলা। তখন সে জেনিকে নিয়ে গিয়ে একটা জায়গায় বসায় এবং খানিকটা পানি দেয় খাওয়ার জন্য। তারপর বলতে থাকে, আপু আসলে ঢাকা শহরটা অন্ধ মানুষের জন্য অনেক কঠিন। এবার জেনি মেঘলাকে ধন্যবাদ দেয় আর ওর ফোনটা চায় কাউকে একজনকে ফোন করার জন্য। জেনি আসলে রাহাতকে কল দিয়েছিল। তখন ফোনের ওপার থেকে রাহাতের কণ্ঠটা শুনেই বোঝা যাচ্ছিল সে উদ্বিগ্ন হয়ে পড়েছে জেনিকে খুঁজতে খুঁজতে। কিছুক্ষণের মধ্যে ওই ফোন কলটা পেয়ে রাহাত চলে আসে সেই জায়গায় এবং জড়িয়ে ধরে জেনিকে। দুজনেই কান্না করতে থাকে। সেদিন সন্ধ্যাবেলাতেই অ্যানি আবার চলে আসে হুমায়ুনের কাছে আর বলতে থাকে, আমাদের পুরো বাসাটা একটা গ্যাস চেম্বারের মতো। কেউ কাউকে কিছু বলে না, কিন্তু সবাই যেন সবার দম আটকে ফেলে। আমার জন্য সবচাইতে পজিটিভ এবং আলোময় ব্যাপার হচ্ছে আমার বোন জেনি। কিন্তু একটা মজার জিনিস কি জানেন, তার পুরো পৃথিবীটাই অন্ধকার। যখন সে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে তখন একটা পিকনিকে গিয়েছিল। সেখান থেকে ফেরার সময় ওদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে আর চোখের জ্যোতি হারিয়ে ফেলে জেনি। এরপর থেকে গত 12টা বছর ধরে তার পুরো পৃথিবীটাই অন্ধকার। সাথে এটাও জানায় জেনের জীবনে অবশ্য একজন আছে, ওর নাম রাহাত। স্কুল জীবন থেকে ওদের দুজনের প্রেম। পার্টনার অন্ধ হয়ে গেলে কি কোনো ছেলে তার সাথে আর থাকতে চায়? কিন্তু রাহাত অমন ছেলে নয়, রাহাত ওকে ছেড়ে যায়নি। পাগলের মতো সে জেনিকে ভালোবাসে। এই কথাগুলো শুনে হুমায়ুন বলতে থাকে, রাহাতে যে কাজগুলো করেছিল সেটা আসলে আপনি করতে চেয়েছিলেন। আপনার স্বামীকেও আপনি বাঁচাতে পারেননি, আর এই সকল গিল্টগুলো আপনাকে দিন দিন কুড়ে কুড়ে খাচ্ছে। তখন এনি বলে ওঠে, আপনি কি আমার মাথার ভেতরে দেখতে পান? হুমায়ুন জানায়, আমি আপনার মনটা দেখতে পাই, আর আপনার মন খুবই সুন্দর। যেমন আপনার পাপেট শোটা, আমি ইউটিউবে দেখেছি আপনার ওই শো। আপনি যেটা নিজে বলতে পারেন না সেটা আপনার পাপেটের মধ্যে দিয়ে বলেন। বলা যায় ওইটাই আপনার অল্টারনেটিভ ইগো। ওর মুখে এমন কথা শুনে অনেক খুশি হয়ে যায় অ্যানি আর জিজ্ঞেস করে, আপনার কি ভেন্ট্রিলিকুইজম পছন্দ করেন? হুমায়ুন জানায়, আমি নিয়ন্ত্রণ পছন্দ করি। আর ভেন্ট্রিলিকুইজমে তো আপনি নিজেই ভগবান। আপনি যা বলাতে চান ওটা সেটাই বলতে হয় পাপেটকে। কে কি ভাবলো সেটা একদমই দেখে না পাপেট। এইগুলো শুনে অনেক খুশি হয়ে যায় অ্যানি আর বলে, সামনের সপ্তাহে আমার একটা শো আছে, আপনি যদি সেখানে আসেন তাহলে আমি কিন্তু খুব খুশি হব। তখন হুমায়ুনও সেখানে যাওয়ার জন্য রাজি হয়। এখানে দেখা যায় সিরাজের চেম্বারে যখন রোগী দেখছিল সে, তখনই সেখানে চলে আসে হুমায়ুনের সেই সহযোগী। তখন সিরাজ তাকে বলে, আপনি কি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন? লোকটা জানায়, আমি তো জহুরি, আমার অ্যাপয়েন্টমেন্ট লাগে না। আমি হীরা চিন্তা একদমই ভুল করি না। আমি আপনার জন্য একটা অফার নিয়ে এসেছি। আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে 2 ঘন্টা সময় আমার লাগবে। একটা কিডনি বের করতে হবে, যেটার জন্য আপনি 5 লক্ষ টাকা পাবেন। আর এই নিন 2 লক্ষ টাকা অ্যাডভান্স, আর বাকিটা কাজের পরে ঠিক পেয়ে যাবেন। তখন সিরাজকে বলে, আপনাদের লাইসেন্স আছে তো? লোকটা জানায়, লাইসেন্স তো তাদেরই প্রয়োজন যাদের ক্ষমতার কমতি আছে, কিন্তু আমাদের তো ক্ষমতার কোনো কমতি নেই, আমাদের পুরো ক্ষমতা আছে, এর জন্য আমাদের কোনো লাইসেন্স লাগে না। এটা একটা প্রাইভেট সেট আপ। আপনি যাবেন, কাজটা করবেন, তারপর টাকা নিয়ে চলে আসবেন। কিন্তু সিরাজকে বলে, এই কাজটা আমি কোনোভাবেই করতে পারবো না, আপনি ভুল জায়গায় এসেছেন।
আমি অবৈধ কোনো কাজ করি না। তখন ওই লোকটা জানায়, ঠিক আছে, এই নাম্বারটা আপনি রাখুন। আর একটা কথা, ডোনার কিন্তু খুবই গরিব মানুষ। কাজটা যদি আপনি না করেন তাহলে হয়তো অন্য কেউ করবে, আর হাতুড়ে ডাক্তার যদি করে তাহলে হয়তো বা সেই ডোনারটা মারাও যেতে পারে। একবার ভেবে চিন্তে দেখবেন। এটা বলেই চলে যায় সেই লোকটা। তখন অনেক চিন্তায় পড়ে যায় সিরাজ, কারণ আজকেও চেম্বারে আসার সময় তার বউয়ের সাথে ওর ঝগড়া হয়েছে। আসলে সব কিছুর মূলেই রয়েছে এই টাকা। টাকা থাকলে সবার কাছ থেকেই সম্মান পাওয়া যায়। সেদিন বিকেলবেলাতেই রাহাত একটা মেয়েকে নিয়ে চলে আসে থানায়। তারপর একটা লোকের ছবি দেখায়, ইনি হচ্ছেন এই মেয়েটার বাবা। তখন রাহাত বলতে থাকে, ইনাকে আমি পার্সোনালি চিনি, ইনি মাঝে মধ্যে আমার সোর্স হয়ে কাজও করত, আর ইনি তো কোনো নেশা টেশা করে না। এখানে বোঝা যায় যে থানায় যে টোকায় হারিয়ে যাওয়ার কমপ্লেনগুলো হয়েছিল সেগুলো রাহাতই করেছিল। আর এখন যে লোকটার ছবি সে এখানে এনেছে তাকে তো হুমায়ুন সেদিনই মেরে ফেলেছে রাত্রেবেলাতে। তখন সেই মেয়েটা বলে ওঠে, বাবা বলেছিল যে আমার জন্য বিরিয়ানি আনবে রাত্রেবেলাতে। এক বড়লোক সাহেব নাকি তাকে প্রায় প্রত্যেক দিনই বিরিয়ানি খাওয়ায়। এটা শুনে খানিকটা নড়ে চড়ে বসে পুলিশ। তখন রাহাত বলে, হয়তোবা কেউ তাদেরকে লোভ দেখাচ্ছে, যদি এখনই অ্যাকশন না নেওয়া হয় তাহলে বড় মাপের সমস্যা হয়ে যেতে পারে। তখন পুলিশ রাহাতকে আশ্বস্ত করে যে আমি ব্যাপারটা দেখব, আপনি একদমই চিন্তা করবেন না। রাত্রেবেলাতে হুমায়ুন সম্পূর্ণ কালো একটা পোশাক পরে কালো একটা রুমের মধ্যে চলে আসে, যেটার টেবিলের ওপরে ছিল একটা বিদেশি কুকুর। তারপর সেটাকে এলোপাথারি কাটতে শুরু করে দেয় হুমায়ুন। কুকুরটার পেট একদম লণ্ডভণ্ড করে ফেলে হুমায়ুন। তারপর সেখান থেকে সব কিছু বের করে ফেলে। কিছুক্ষণ পরে একটা মানুষের পা নিয়ে আসে এবং ওই কুকুরটির মধ্যে ঢুকিয়ে দেয়। এরকম করতে করতে মানুষের প্রায় সকল অঙ্গই ঢুকিয়ে দেয় ওই কুকুরটির মধ্যে। তারপর ওর পুরো দেহটা আবার সেলাই করে ফেলে। এখান থেকে কাজ শেষ করে বাহিরে গিয়ে কল দেয় পেট সিমেট্রিতে, জানায় আমার 3টা জার্মান শেপার্ড কুকুর ফুড পয়জনিংয়ের কারণে মারা গেছে, তো ওদেরকে কবর দিতে হবে। তখন ফোনের ওপার থেকে একজন জানায়, আপনি যদি আলাদা আলাদাভাবে ওদের 3টা কবর নেন তাহলে 30,000 টাকা পড়বে, আর যদি একটা বড় কবর নেন তাহলে 20,000 টাকা পড়বে। তখন হুমায়ুন বড় দেখে একটা কবর খুঁড়তে বলে। এরপর উপরের দিকে তাকিয়ে একাই বিড়বিড় করে বলতে থাকা হুমায়ুন, মৃত পশুর ভেতরে মৃত মানুষ, এটা হয়তোবা আপনাকে খুশি করেছে, আপনার খুশি আমার মূল প্রায়োরিটি। তার পরপরই হুমায়ুন সেই কুকুরটাকে নিয়ে চলে আসে সিমেট্রিতে। সেখানে কুকুরগুলোকে কবর দেওয়ার সময় লোকটা বলে, এত বেশি ভারী কেন, কি খাইয়েছেন স্যার? তখন হুমায়ুন বলে, মৃত জিনিসের ভার একটু বেশিই হয়। এরপর কবর দেওয়াটা সম্পন্ন হয়ে যায়। এদিকে দেখা যায় অ্যানি রুমের মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। ঠিক তখনই সে খেয়াল করে দেখে ওর পাপেটটা যেন ওর দিকেই তাকিয়ে আছে। তারপর গিয়ে ওকে হাতে নিয়ে বলতে থাকে, আমাকে ভয় দেখানো হচ্ছে, আমি যদি ভয় পেয়ে হার্ট অ্যাটাক করে মারা যাই তাহলে তোমাকে কে চালাবে শুনি? তখন পাপেটটা বলে, তোমাকে আমি কিভাবে ভয় দেখাবো অ্যানি? মেকআপ ছাড়া তো তোমার যে চেহারা সেটা দেখলে তো মনে হয় মিররই নিজেই হার্ট অ্যাটাক করে ফেলবে। আসলে এই কথাগুলো অ্যানি নিজেই বলছিল আর দুজনে হাসাহাসি করছিল। ঠিক তখনই ঘটে যায় অদ্ভুত একটা ঘটনা। পাপেটটা নিজে থেকে অ্যানির দিকে তাকায় এবং ফিসফিস করে কিছু একটা বলতে থাকে। এই ব্যাপারটাতে অনেক ভয় পেয়ে যায় অ্যানি। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। আব্দুল পীর নতুন একটা ধর্ম ইন্ট্রোডিউস করে তার অনুসারীদের মধ্যে। এই ধর্মের নাম আদম ধর্ম। এই ধর্মে পশু এবং মাছের মাংস খাওয়া একদমই হারাম, শুধুমাত্র শূকরের মাংস ব্যতীত। এই ধর্মে যাকে ইচ্ছা তাকে বিয়ে করা যাবে, কোনো বাধ্যবাধকতা নেই। এই ধর্মের মূল মন্ত্র হবে, কোনো মুসলমানের সঙ্গে তর্ক বিতর্কে যাওয়া যাবে না। আমাদের মূল শত্রুই হচ্ছে মুসলমান, যে কোনো মূল্যেই ওদের ক্ষতিসাধন করতে হবে। কোনো মুসলমান ধার্মিককে মারা জায়েজ, কিন্তু কোনো রকমের কোনো পশু মারা যাবে না। বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে তার মুখে দাঁড় কাকের রক্ত দিতে হবে। এই ধর্মে মৃতদের জন্য কোনো জানাজা নেই, আর মৃতদের জন্য এক ফোঁটা চোখের পানিও ফেলা যাবে না। তোমরা যদি এই ধর্মে আসতে চাও তাহলে আমি এখন যেটা যেটা বলবো সেটা আমার সঙ্গে তোমরা উচ্চারণ করবে। তারপর বলতে থাকে, আমি সজ্ঞানে সকল বিষয় বিবেচনাপূর্বক এটা মানিয়ে লইলাম যে পৃথিবীর সকল ধর্মই ভিত্তিহীন, একমাত্র সত্য ধর্ম হচ্ছে আদম ধর্ম। আমি পৃথিবীর সকল ধর্ম এবং সকল ধার্মিকদের সঙ্গে নিজের সম্পর্ক ছিন্ন করিতেছি। আমৃত্যু আমি নিজেকে আদম ধর্মের সঙ্গে যুক্ত রাখিব। পৃথিবীর সকল ধর্মই নিপাত যাক, আমিন। এখানে থাকা প্রায় সবাই স্বাক্ষর করছিল, শুধুমাত্র হুমায়ুন এবং তার স্ত্রী ছাড়া। তখন আব্দুল তাদের ওপর চড়াও হয় এবং এই স্বাক্ষর করতে বলে। এই ব্যাপারটাতে ওরা দুজনেই ভয় পেয়ে যায় এবং স্বাক্ষর করে। আর এখানে স্বাক্ষরটা দিতে হচ্ছিল নিজের রক্ত দিয়েই টিপসই। তারপরে আব্দুল ভয়ঙ্কর একটা কণ্ঠে বলে ওঠে, যদি তোমরা এখানে যা যা লেখা আছে সেগুলোর বাহিরে যাও তাহলে কিন্তু তিনি তোমাদের ওপর কঠোর হবেন, কঠোর প্রতিশোধ নেবেন। এরপর আব্দুল পীর বীভৎস একটা হাসি দেয়। এখান থেকে নিজেদের রুমে সেই কাজটা করার জন্য অনেক অনুতপ্ত হতে থাকে হুমায়ুন। সাথে ওর বউকে বলতে থাকে, এটা বাবা আমাদেরকে দিয়ে কি করালো, এর জন্য আল্লাহ তো আমাদের কোনো দিনও মাফ করবেন না, এটা সরাসরি শিরক করা হয়ে গেল। কিন্তু ওর বউ বারবারই বলছিল,
যে আব্বা তো আমাদের থেকে অনেক জ্ঞানী মানুষ, উনি যা করেছেন হয়তো বা আমাদের ভালোর জন্যই করেছেন। আর ওনার চোখ দেখে আমার একদমই মানুষের মতো মনে হয়নি, আর আমাদের তো আর অন্য কোনো উপায়ও ছিল না। বইয়ের এসব কোনো কথা না শুনেই হুমায়ুন টুপি পরে নামাজ পড়ার জন্য দাঁড়ায়, কিন্তু অনেক ভয়ঙ্কর একটা কণ্ঠ শুনতে পায় হুমায়ুন। কোনোভাবেই সে নামাজটা কন্টিনিউ করতে পারে না। এরপর কাহিনীটা আবার প্রেজেন্ট টাইমে চলে আসে। ফুল কালো একটা পা পর্যন্ত কোট পরে একটা লাল বই হাতে নিয়ে হুমায়ুন একটা পাহাড়ের মধ্যে দিয়ে কোথাও যাচ্ছিল। তারপর হঠাৎ করে কিছু একটা দেখে চমকে দাঁড়িয়ে যায় হুমায়ুন। এদিকে দেখা যায় একটা লোকের সাহায্য নিয়ে জেনি চলে আসে রাহাতের বাড়িতে। ওকে দেখে প্রথমে খানিকটা অবাক হয়ে যায় রাহাত, তারপর অবশ্য জেনিকে নিজের ঘরের মধ্যে আনে। জেনি তখন বলে, তোমাকে আমার খুব কাছে পেতে ইচ্ছে করছিল, এর জন্য তোমাকে না বলেই চলে আসলাম সারপ্রাইজ করার জন্য। কিন্তু দেখা যায় রাহাতের ঘরের মধ্যে অন্য একটা মেয়ে। আর এই কারণেই জেনিকে যখন ওর ঘরের সামনে দেখেছিল তখন খানিকটা থতবত খেয়ে গিয়েছিল রাহাত। আসলে সে জেনিকে ডাবল ক্রস করছিল। এরপর জেনি যখন তাকে জড়িয়ে ধরে তখন পেছন থেকে সেই মেয়েটাও জড়িয়ে ধরে রাহাতকে। খুবই জঘন্য একটা সিচুয়েশন। অন্যদিকে দেখা যায় অ্যানির বাবা সবসময় একটা মেয়েকে ফলো করত। হঠাৎ করে দেখা যায় সেই মেয়েটা ওকে মেসেজ দেয়, বলতে থাকে আমি অনেক একা, আমার কাছে আসার এমন কেউ নেই, তোমাকে আমি একটা ঠিকানা পাঠাচ্ছি, তুমি ওখানে চলে আসো। সাথে কয়েকটা ছবিও পাঠায়। ঠিক তখনই আবার সেখানে চলে আসে অ্যানির মা। এটা দেখে ওর বাবা খানিকটা হকচকিয়ে যায় আর ফোনটা লুকিয়ে ফেলে। এদিকে শুনশান একটা জায়গায় একটা রুমের মধ্যে একটা লোককে বারবার পেটাচ্ছিল হেলাল। ওর পুরো শরীর রক্তে মাখামাখি হয়ে গিয়েছিল, আর ওর পাশেই দাঁড়িয়েছিল হুমায়ুনের সেই সহযোগিতা। ওরা বলা বলি করতে থাকে, এর জীবনের 15 দিন তো শেষ, আর মাত্র 15 দিন বাকি। একে যখন ধরে আনা হয় তখন নিজেই নিজের জিহ্বাটা কামড় মেরে ছিঁড়ে ফেলেছিল, যেন ওর মুখ থেকে কোনো রকমের কোনো কথা আমরা না বের করতে পারি। এই ব্যাপারটাতে ওর ওপরে অনেক রেগে যায় এবং ওকে একটা চেয়ারের ওপর বসিয়ে ফেলে। তারপর মুখের ওপর কাপড় দিয়ে পানি ঢালতে থাকে। আসলে ওকে কষ্ট দিচ্ছিল। সেই যে একটা অদ্ভুত রুমের মধ্যে বসেছিল যেই লোকটা, তার নাম হচ্ছে সেলিম, আর এইটা হচ্ছে সেলিমেরই সহযোগী ছিল। সেই লোকটা টেলিপ্যাথির মাধ্যমে সেলিমকে বলতে থাকে, আমি আর পারছি না সেলিম, তুমি আমাকে মুক্ত করো। আসলে সেলিম যে রুমটার মধ্যে ছিল সেই রুমের চারপাশেই ছিল আরবিতে সব লেখা, আর সামনে ছিল একটা খাটিয়া যেটার মধ্যে ছিল একটা লাশ। এখানে বসে বসে সেলিম কী করছে সেটা একটু সামনের দিকে গিয়েই জানতে পারা যাবে। দেখা যায় হুমায়ুন চলে আসে অ্যানির শোটা দেখার জন্য। টিকিট নিয়ে ভেতরে গিয়ে ঢুকে। সেখানে আবার এই শোটা দেখার জন্য জেনি তার ভাস্তিকে নিয়ে এসেছিল। ওখানে আচমকাই জেনি এবং মেঘলার মধ্যে দেখা হয়ে যায়। ওরা দুজনে কথা বলতে থাকলে সেখানে চলে আসে রাহাত। তারপর ওরা সবাই মিলে ঢুকে পড়ে অ্যানির শোটা দেখার জন্য। শুরু হয়ে যায় অ্যানির পাপেট শো। প্রথম কিছুক্ষণ ভালোভাবেই চলছিল, তারপর হঠাৎ করে অ্যানি বুঝতে পারে যে তার পাপেটটা একদমই তার আর কমান্ড মানছে না। এগুলাতে অনেক ভয় পেয়ে যায় অ্যানি, আর ভয় ভয় কণ্ঠে বলতে থাকে, একটা জোকস বলো তো তুমি। তবে পাপেটটা নিজে থেকেই বলে, মানুষের জীবনটাই তো একটা জোকস, সত্য কথা কেউ পছন্দ করে না। এই যে ধরো তোমার বোন জেনি, সে তো ভাবছে যে তার প্রেমিক রাহাত তাকে অনেক বেশি ভালোবাসে। সাথে আরও বলতে থাকে, জেনি তুমি অন্ধ আর তোমার প্রেমও অন্ধ, কিন্তু তোমার প্রেমিক কিন্তু অন্ধ নয়, সে তো সব কিছুই দেখে। বিশেষ করে যখন সে অন্য নারীদের দিকে তাকায় তখন তার চোখ আরও ভালো দেখতে পায়। এই কথাগুলো শুনে অনেকটাই ভয় পেয়ে যায় অ্যানি এবং পাপেটটার মুখ নিজের হাত দিয়ে চেপে ধরে, সাথে ওকে থামতে বলে। কিন্তু পাপেটটা বলতে থাকে, আমি থামবো না। তুমি কি তখন থেমেছিলে যখন তোমার স্বামী বাথটাবের মধ্যে ডুবে মারা যাচ্ছিল? তখন তুমি তো থামোনি অ্যানি, এখন আমাকে কেন তুমি থামতে বলছো? এই কথাটুকু শুনেই পাপেটটাকে নিয়েই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় অ্যানি। এই শোটা দেখতে আসা সবাই তো হতবাক। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। হঠাৎ করে একদিন রাত্রেবেলাতে হুমায়ুনের বউ আতকে জেগে ওঠে আর বলতে থাকে সে এসেছিল, আমার অনুমতি ছাড়াই আমাকে টাচ করেছে, ও আমাকে ছাড়বে না, কয়েক রাত ধরেই আমার সঙ্গে এমনটা ঘটছে। তখন হুমায়ুন বুঝে উঠতে পারে না যে ওদের সাথে আসলে এমনটা কেন ঘটছে। এইসব কিছু হয়তোবা তার বাবার খারাপ কাজেরই ফল। পরদিন সকালবেলাতে ওর বাবাকে যখন কাহিনীটা বলা হয় তখন বাবা সবাইকে মিষ্টিমুখ করায়, সাথে বলতে থাকে, আদম তার বংশবিস্তার করার জন্য এই শরীরটা বেছে নিয়েছে। ওর ভেতরে যা বড় হচ্ছে সেটা সাধারণ কোনো মানুষের বাচ্চা নয়, এটা একটা আমানত। তখন হুমায়ুন বলে ওঠে, আব্বা এটা তো আমার আর রুমকির প্রথম সন্তান, আপনি এটাকে আদমের আমানত কেন বলছেন? কিন্তু ওর মুখে কোনো কথাই শুনতে চায় না বাবা, আর বলতে থাকে, যেদিন তোমরা ওই চুক্তিপত্রটাতে সাইন করেছিলে সেদিন থেকেই তোমার আমার বলতে আর কিছুই নেই। হয়তোবা এই সন্তানটা তোমার ওরস এসেছে এবং এখন রুমকির পেটে বড় হচ্ছে, কিন্তু এর মালিক হচ্ছে আদম। এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে লালন পালন শিক্ষা সবকিছুই হবে আদম ধর্ম অনুযায়ী। মনে রেখো, আদমের উপহারটা নিজের বলে মনে করে চুক্তির বরখেলাপ করো না। এরপর রাত্রেবেলাতে বাবা রুমকির পেটের ওপরে রক্ত দিয়ে কিছু একটা লেখে, তারপর সেই রক্তমাখা কাঁচা মাংসগুলো খেতে থাকে। এতে অনেকটাই ভয় পেয়ে যায় রুমকি, কিন্তু কিছু করার তো নেই ওর।
এভাবেই কেটে যায় কিছুদিন। একদিন সকালবেলাতে ওদের পরিবারের সবাই মধ্যে আগুন রেখে চারদিকে ঘুরছিল আর কাঁচা মাংস খাচ্ছিল। এই জিনিসগুলো হুমায়ুন দেখে কোনোভাবে আর সহ্য করতে পারে না। হঠাৎ করে এক রাত্রেবেলাতে হুমায়ুন এবং রুমকি যখন ঘুমিয়েছিল তখন বাবা চলে আসে ওদের রুমে আর রুমকির পেট টাচ করতে থাকে, এমনকি তার পেটে একটা চুমুও খায়। হুমায়ুন ব্যাপারটা দেখে প্রথমে তো হতবাক হয়ে যায়, কিন্তু পরে সে বুঝতে পারে যে বাবার মাথা নষ্ট হয়ে গেছে। পরদিন রাত্রেবেলাতেই হুমায়ুন তার ব্যাগপত্র গোছাতে থাকে এখান থেকে পালানোর জন্য। তারপর ব্যাগপত্র গুছিয়ে নিয়ে রুমকিকে নিয়েই ওরা দুজনে পালিয়ে চলে যায়। কাহিনীটা আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে। হুমায়ুন এখানে চলে এসেছিল অ্যানির বাসাতে। ওর মা তো ডাক্তার হুমায়ুনকে দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু অ্যানি তাকে দেখে চমকে ওঠে আর বলে আপনি। তারপর হুমায়ুন সেদিনের কাহিনী সম্পর্কে ওকে জিজ্ঞেস করে। তখন অ্যানি বলে যে কথাগুলো আসলে আমি বলিনি, অন্য কেউ বলেছিল, আর কণ্ঠস্বরটাও তো আমার ছিল না। আমি হিসকাককে একদমই কন্ট্রোল করতে পারছিলাম না, মনে হচ্ছিল সে যেন জীবন্ত হয়ে গেছে। তখন হুমায়ুন বলে ওঠে, অতিরিক্ত স্ট্রেস নেওয়ার কারণে হয়তোবা আপনার এমনটা হচ্ছে। চিন্তা করবেন না, সব কিছুই ঠিক হয়ে যাবে। আসলে কি হয়েছে, আপনার অবচেতন মন যেটা বলতে চায় কিন্তু আপনার সচেতন মন সেটা বলতে পারে না, আর সেটাই সেদিন হিচকক বলে ফেলেছিল। কন্ট্রোলটা একদমই ওর কাছে ছিল না, সেটা ছিল আপনার অবচেতন মনের কাছে। ওরা কথাবার্তা বলতে থাকলে হঠাৎ করেই সেখানে চলে আসে জেনি। তখন সে এসেই হুমায়ুনকে বলে, সেদিনের পর থেকে আপু তো রুমের মধ্যে থেকে একদম বেরই হতে চাচ্ছে না, আপনি যদি ওকে একটু বোঝাতেন তাহলে খুব ভালো হতো। তারপর অ্যানিকে একটা জায়গায় নিয়ে যেতে চায় হুমায়ুন, যেখানে গেলে হয়তো ওর মনটা ভালো হয়ে যেতে পারে। এদিকে রাহাত এবং মিতু বসেছিল। আসলে মিতু হচ্ছে জেনির ভাবি, কিন্তু তারপরেও সে তার নিজের ননদের প্রেমিকের সঙ্গে এই পরকীয়াটা করছে। ওরা দুজনে গল্পগুজব করতে থাকলে ঠিক তখনই ওর ফোনে একটা কল আসে। তখন রাহাত ইউটিউবে ট্রাফিকের সাউন্ড লাগিয়ে বলে, আমি বাইরে আছি। জেনিও ঠিক ওর কথাটা বিশ্বাস করে নেয়। তারপর ফোনটা কেটে দেওয়ার পর ওরা দুজনে একে অপরের সঙ্গে রোমান্স করতে শুরু করে। মিতু বলে ওঠে, তুমি একটা অন্ধ মেয়েকে এভাবে বোকা বানাচ্ছ। তারপর আবার ওরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় জেনি চলে আসে মেঘলার সাথে দেখা করতে। তখন মেঘলা ওকে বলে, যেটা বিজ্ঞান পারে না সেটা অনেক সময় পরিবেশ থেকে পাওয়া পসিবল, আর সাথে একটা আয়ুর্বেদিকের কথাও জানায়। একটা উদ্ভিদ আছে যেটা কিনা চোখের আলো আবার ফিরে দিতে পারে। আপনি যদি চান তাহলে আমি আপনাকে ওই জায়গাটাতে নিয়ে যেতে পারি, কিন্তু শুধু আমার ওপর আপনার বিশ্বাস রাখতে হবে। জেনিও তাই ওকে বিশ্বাস করে ফেলে এবং ওর সাথে যেতে চায়। এদিকে দেখা যায় হুমায়ুন ন্যানিকে নিয়ে চলে আসে একটা খোলা ময়দানের মধ্যে। সেখানে অনেক সুন্দর বাতাস বইছিল। এখানে আসার পরপরই অ্যানির মনটা খুব ভালো হয়ে যায়। ওর মনের উপর থেকে যেন একটা পাথর উঠে গেছে। কিছুক্ষণের মধ্যে এই সুন্দর আবহাওয়াটা অনেক খারাপ হয়ে যায়। চারিদিকে কালো অন্ধকারে সেয়ে যায় আর বৃষ্টি হতে শুরু করে। ওরা দুজনে গাড়ির মধ্যে গিয়ে বসে। হুমায়ুন টাচ করতে থাকে তখন অ্যানিকে। এই পরিবেশটাতে অ্যানি আবার হুমায়ুনের টাচটা খুব এনজয় করছিল। তারপর হুমায়ুনের কাঁধে মাথা দিয়ে শুয়ে পড়ে অ্যানি। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় নামাজ পড়ছিল হুমায়ুন। তখন হঠাৎ করেই রুমকি আটকে জেগে ওঠে আর বলতে থাকে, আমরা সেই জাহান্নাম থেকে তো বের হতে পেরেছি। এই ব্যাপারটা তোরা দুজনেই অনেক খুশি হয় এবং একে অপরকে জড়িয়ে ধরে। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। অ্যানির বাবা চলে এসেছিল ওই সুন্দরী মেয়েটার সঙ্গে দেখা করার জন্য। আসলে ওই সুন্দরী মেয়েটার অন্য কেউ নয়, জেনির সঙ্গে যে মেঘলা দেখা করছে সেই। কিন্তু কেন এত সুন্দরী একটা মেয়ে এই বৃদ্ধ লোকটার পেছনে পড়ে আছে? হয়তোবা এর পেছনে লুকিয়ে আছে কোনো রহস্য। ওরা যখন কাছে আসতে যাবে ঠিক তখনই ওই লোকটার বউয়ের ফোন আসে, কিন্তু বউকে এটা ওটা বুঝতে তারপর আবারও যায় মেঘলার কাছে। ওরা দুজনে কাছাকাছি চলে আসে। এদিকে দেখা যায় সিরাজ অনেক চিন্তাভাবনা করার পরে সেই অপারেশনটা করার জন্য আসে। অপারেশনটা সাকসেসফুল করার পরে ওকে বাকি 3 লক্ষ টাকাও দিয়ে দেওয়া হয়। সিরাজ বুঝতে পারছিল না যে সে ঠিক করলো নাকি ভুল। দেখা যায় হুমায়ুন আর অ্যানি চলে আসে তার চেম্বারে। তখন অ্যানি তার স্বামীর সম্পর্কে কিছু কথা বলতে বলে হুমায়ুন। অ্যানি বলে, আমার স্বামী আমাকে খুবই রেসপেক্ট করত, কেয়ার করত, কিন্তু সে কখনোই আমাকে ভালোবাসেনি। আসলে সে ভালোবাসতে পারতই না। তখন হুমায়ুন জিজ্ঞেস করে, ভালোবাসতে পারতো না নাকি ভালোবাসতে চাইতো না? অ্যানি বলে, আমার বিয়ের 3 বছর পরে আমি জানতে পারি ওর মধ্যে কোনো মেয়েকে প্রেমিকার মতো ভালোবাসার মধ্যে ক্ষমতাটাই নেই। ওর পুরো জগৎটাই ছিল ভিন্ন, ওর ভালো লাগাগুলো ছিলও ভিন্ন। ওর ভেতরের মানুষটা বাহিরের মুখোশের মধ্যে ছিল আকাশ পাতাল তফাৎ। এগুলো সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তবে আমি কিন্তু সবসময় ওর সাথেই ছিলাম। আমি ওর স্ত্রী থেকে বন্ধু হয়ে গিয়েছিলাম। আমি ওকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু ওকে আমি বাঁচাতে পারিনি। এরপর পুলিশ এবং মিডিয়া তারা সবাই চলে আসে আর বলতে থাকে যে আমিই নাকি আমার স্বামীকে খুন করেছি। এমনকি অনেকে তো এটাও বলে যে আমি নাকি পরকীয়াতে মত্ত ছিলাম, তাই সহ্য করতে না পেরে নিজে নিজেই মারা গিয়েছে আমার স্বামী। এগুলো শুনেও আমি চুপ ছিলাম, আমি কিছুই বলিনি।
আমি যদি সেদিন সত্যটা বলতাম তাহলে পুরো সমাজ ওকে খুব লেখেত। এগুলো শুনে হুমায়ুনের কাছে আসে আর বলতে থাকে আপনার ট্রমাটা আসলে আপনার এই খুনের দোষের জন্য নয়, আপনি যে ওকে বাঁচাতে পারেন নাই এটাই হচ্ছে আপনার ট্রমা। তখন অনেক কান্না করতে করতে এনি এসে জড়িয়ে ধরে হুমায়ুনকে। তখন হুমায়ুনও বলে আমি আছি শেষ পর্যন্ত আপনার সাথে। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় হুমায়ুন এবং রুমকি এক জায়গা থেকে অন্য জায়গাতে ঘুরছিল, কিন্তু তারা যেখানেই যাচ্ছিল সেখানেই ওই অদ্ভুত শব্দটা শুনতে পাচ্ছিল। কোনো জায়গাতে গিয়েই তারা শান্তিতে থাকতে পারছিল না। একদিন যখন ওরা হাসপাতালে এসেছিল তখন সেই শব্দটা শুনে অনেক ভয় পাচ্ছিল রুমকি। তারপর ডাক্তারের সাথে দেখা করার পরে ডাক্তার বলে যে কোনো সময় তো ওর ডেলিভারি হয়ে যাবে, এখন ওকে হাসপাতালে রাখতে হবে। আর আমি কিছু টেস্ট দিচ্ছি, এগুলো করান, তারপরে আমি আরও বিস্তারিতভাবে বলতে পারবো। এখানকার সকল প্রসেস শেষ করে হুমায়ুন এসে বাহিরে বসে। তখনই দেখতে পায় সেখানে অনেক জোরে বাতাস বইছে। হুমায়ুন বাহিরে খেয়াল করে দেখতে পায় সেখানে দাঁড়িয়ে আছে সেলিম, আসলে যাকে ওই অদ্ভুত দেখতে রুমটার মধ্যে সামনে খাটিয়া নিয়ে বসে থাকতে দেখা গিয়েছিল। হুমায়ুন কিছু বুঝে ওঠার আগে একজন নার্স চলে আসে ওর কাছে আর হুমায়ুনকে ডেকে নিয়ে যায় ডক্টরের কাছে। তখন ডক্টর জানায় আগে আমি এরকম কেস কখনো দেখিনি, আপনার পেটে তো বাচ্চার কোনো অস্তিত্বই নেই, যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা এই রিপোর্টটা দেখতে পারেন। এই ব্যাপারটাতে ওরা অনেকটাই ভয় পেয়ে যায় এবং তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে আসে। ওদের আর বুঝতে বাকি থাকে না যে কী ঘটছে ওদের সাথে। এদিকে মেঘলা জেনিকে নিয়ে চলে আসে একটা জায়গায় আর ওর হাতে একটা বক্স দিয়ে বলে এটাই হচ্ছে তোমার সেই ওষুধ। সাথে আরও জানায় হিমালয়ের সাধকরা বলে এটা শুধু ঔষধ নয়, এটা হচ্ছে একটা বিশ্বাস। সেই বক্সটা খুলেই জেনি খুব অদ্ভুত একটা গন্ধ পায়, তবে গন্ধটা ওর কাছে ভালোই লাগছিল। তখন মেঘলা ওকে বলে ঠিক ভোর 5টার সময় অল্প একটু উদ্ভিদ এক গ্লাস পানির মধ্যে দিয়ে খেতে হবে, সময়টা কিন্তু একদম মিস করা যাবে না। তবে একটা শর্ত আছে, এই উদ্ভিদের কথা কিন্তু তুমি কাউকে বলতে পারবে না, এমনকি রাহাত ভাই বা অ্যানি আপুকেও না। সাধকরা বলে অবিশ্বাস বাতাসের সঙ্গে ঘুরে বেড়ায়, কেউ যদি সন্দেহ করে বা প্রশ্ন তোলে তাহলে কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। জেনি তখন বলে আমি প্রমিস করছি যে এটা আমি কাউকে বলবো না। ওরা আসলে নিজের বাড়িতেই এই গল্পগুজব করছিল। মেঘলা বলে যে আমি তোমার অ্যানি আপুর অনেক বড় ফ্যান। তখন ওরা দুজনেই চলে আসে অ্যানির রুমে। অ্যানি তখন হিচককের সাথে কথা বলছিল। তখন মেঘলা হিচকককে কোলে নিতে চায়, তারপর ওকে কোলে নিয়ে আস্তে আস্তে বলতে থাকে তুমি অনেক কিছু জানো তাই না ছোট্ট বন্ধু। ঠিক তখনই সেই রুমের মধ্যে চলে আসে অ্যানির বাবা। তারপর অ্যানি ওকে মেঘলার সঙ্গে পরিচয় করিয়ে দেয় আর বলে যে এটা হচ্ছে জেনির বান্ধবী। মেঘলার দিকে অবাক চোখে চেয়ে থাকে জেনির বাবা। আসলে এইটাই সেই মেয়েটা যার সঙ্গে সে অন্তরঙ্গ হতো সবসময়ই। সে ভেবেছিল মেঘলা হয়তো বা এখানে এসেছে ওকে ব্ল্যাকমেল করতে বা ওর পরিবারের কাছে ওর মুখোশটা খুলে দিতে, কিন্তু এমন কিছুই করে না মেঘলা। সেদিন সন্ধ্যাবেলাতেই সিরাজ বাড়িতে এসে পৌঁছে। তারপর ওর বউয়ের হাতে একটা গোল্ডেন নেকলেস ধরিয়ে দেয়। এটা পেয়ে সিরাজের বউ তো খুব খুশি। তারপর সিরাজও যখন মোবাইলটা হাতে নেয় তখন একটা নিউজ শুনে চমকে যায়। মিরপুরে 55 বছর বয়সে আব্দুল মালেককে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সবার ভাষ্যমতে সে 2 দিন আগে মর্নিং ওয়াক করতে গিয়েছিল আর তিনি বাসায় ফিরে আসেননি। আসলে সিরাজ যাকে অপারেশনটা করেছিল সেটাই ছিল আব্দুল মালেক। তারপর সিরাজ সেই নাম্বারটিতে কল দিলে ফোনটা আর ঢোকে না। এই ব্যাপারটাতে অনেক ভয় পেয়ে যায় সিরাজ। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। হাসপাতাল থেকে হুমায়ুন আর রুমকি চলে এসেছিল তাদের বাড়িতে। ওরা বুঝতে পারছিল যে রুমকির পেটের মধ্যে যেটা আছে এটা একদমই মানুষের বাচ্চা নয়। রুমকির অবস্থা আস্তে আস্তে খারাপের দিকেই যেতে থাকে। ঠিক তখনই ওদের দরজায় কেউ একজন কড়া নাড়ে। হুমায়ুন গিয়ে দরজাটা খুলে কিন্তু দেখতে পায় দরজার বাইরে কেউ নেই। তারপর যখনই না হুমায়ুন ঘরের মধ্যে ঢুকতে যাবে ঠিক তখনই দেখতে পায় একই রকম চেহারার 3টা বৃদ্ধা মহিলা ওর ঘরের মধ্যে ঢুকে পড়েছে। তারপর হুমায়ুনকে বাইরে রেখেই দরজাটা আটকে দেয় ওরা। হুমায়ুন অনেক চেষ্টা করলেও দরজাটা কিছুতেই আর খুলতে পারে না। তখন ওর মাথার মধ্যে আবার সেই আওয়াজটা শুনতে পায় এবং অনেক বাজে অবস্থা হয়ে যায় হুমায়ুনের। এদিকে ঘরের মধ্যে 3টা মহিলার রুমকির সাথে কিছু একটা করতেছিল। খুব আজবই কিছু একটা করছিল ওরা 3জন, হয়তোবা ওর প্রসবটা করাচ্ছিল। আর ওদের 3জনের মুখের মধ্যেই ছিল পেরেক টাইপের কিছু একটা আটকানো। এটাতে তাদের চেহারাটা খুবই বীভৎস এবং ভয়ঙ্কর দেখাচ্ছিল। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। সেই 3টা মহিলাই এখানে কাঁচা মাংস খাচ্ছিল আর ওর পাশেই দাঁড়িয়েছিল মেঘলা। তার পরপরই দেখা যায় ওর পাশেই বসে আছে হুমায়ুন। তখন মেঘলা যায় হুমায়ুনের কাছে। হুমায়ুন এবার ওকে বলে আপনার এই অতিথিয়তা তার খুবই পছন্দ হয়েছে। এটা শুনে মেঘলা হুমায়ুনের হাত পায়ে চুমু খেতে থাকে, ঠিক যেমনটা পোশাক কুকুর করত। কিছুক্ষণের মধ্যেই হুমায়ুন তার সহকারীকে বলে আমাদের একজন ধরা পড়েছে, সে মুখটা খোলার আগে তার মুখটা বন্ধ করার ব্যবস্থা কর, না হলে কিন্তু তোর মুখ আমি চিরতরে বন্ধ করে দেব। এদিকে দেখা যায় এনি রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন একটা ফকির তার থেকে কিছু টাকা চায়।
অ্যানি যখন ওকে টাকাটা দিতে যায় ঠিক তখনই ওর মুখের ওপরে থুতু ফেলে সেই ফকিরটা। এতে অনেক রাগান্বিত হয়ে যায় অ্যানি। আরও কেমন যেন একটা আওয়াজ শুনতে পাচ্ছিল সাথে। তখন সেই লোকটাকে লাথি দিয়ে ফেলে দেয় অ্যানি। তারপর ওখানে যখন মানুষ জড়ো হয়ে যায় তখন অ্যানি বলে এই ফকিরটা আমাকে ব্যাড টাচ করেছে। এই কথাটা শুনে তারা সবাই মারতে শুরু করে দেয় সেই ফকিরটাকে, আর মারতে মারতে ওকে একদম মেরেই ফেলে। অন্যদিকে দেখা যায় মেঘলা এবং জেনি একটা নদীর পাড়ে ব্রিজের ওপরে দেখা করে। তখন জেনি ওকে বলতে থাকে, আমার চোখটা না অনেক জ্বালাপোড়া করছে, এর জন্য আমি আপনাকে ডেকেছি। ওরা কথাবার্তা বলতে থাকলে হঠাৎ করে আবার সবকিছু দেখতে পায় জেনি। আসলে ওর চোখটা ভালো হয়ে গেছে। এই ব্যাপারটাতে অনেক খুশি হয়ে যায় জেনি, এমনকি সে কান্না করে ফেলে আর জড়িয়ে ধরে মেঘলাকে। তারপর সেখান থেকে মেঘলাকে অনেক করে ধন্যবাদ দিয়ে চলে আসে রাহাতের বাড়িতে। তখন জেনিকে দেখে অনেক রাগান্বিত হয়ে যায় রাহাত। সে এখনও বুঝতে পারেনি যে জেনির চোখ ভালো হয়ে গেছে, আর জেনিও অন্ধ হওয়ার মতোই অভিনয়টা চালিয়ে যাচ্ছিল। তারপর রাহাত ওকে রুমের মধ্যে নিয়ে আসে। তখন রাহাতের অন্য রুমটার মধ্যে মিতু শুয়েছিল। তারপর রাহাত সেই রুমের মধ্যে জেনিকে রেখেই পাশের রুমে চলে যায় এবং দরজাটা লাগিয়ে দেয়। মিতুর সঙ্গে হয়তোবা সে অন্তরঙ্গ কোনো কাজ করবে। এই ব্যাপারটা দেখে অনেক রাগান্বিত হয়ে যায় জেনি, আর হাতে একটা চাকু নিয়ে গিয়ে সেই দরজাটাতে জোরে জোরে ধাক্কা দিতে থাকে। তখন রাহাতও দরজাটা খুলে দেয় আর অনেক রাগ দেখাতে থাকে জেনির ওপর। এই ব্যাপারটাতে খুবই ক্ষেপে যায় জেনি এবং রাহাতের পেটের মধ্যে চাকুটা ঢুকিয়ে দেয়। তারপর রাহাতকে বিছানায় ফেলে ওর বুকের মধ্যে বারবার চাকু ঢুকাতে থাকে। এটা দেখে তো অনেক ভয় পেয়ে যায় মিতু। জেনি যেন একদম পাগল হয়ে গিয়েছিল, রক্ত দেখতে তার খুবই ভালো লাগছিল। এক পর্যায়ে মিতু সেখান থেকে পালাতে যায়, ঠিক তখনই সেই রুমের মধ্যে চলে আসে মেঘলা। তখন জেনি ও রাহাতকে মেরে আবার এই রুমের মধ্যে চলে আসে, আর সে মিতুকেও মেরে ফেলতে চায়। কিন্তু মেঘলা ওকে থামায় আর বলে ওকে মেরে ফেললে তো সব শেষ, ওকে এত সহজ শাস্তি দেওয়া যাবে না। তারপর মেঘলা মিতুর কাছে গিয়ে ওকে ভয়ঙ্কর কণ্ঠে বলতে থাকে, তোর কাছে এখন দুইটা রাস্তা আছে। প্রথমটা হলো তুই রাহাতকে মারার দায়ে জেলে যাবি, তারপর ফাঁসির দড়িতে ঝুলবি। আর দ্বিতীয়টা হচ্ছে তুই তোর মুখ বন্ধ রাখবি। আর যদি জেনির নাম ওর আশেপাশেও আসে তাহলে কিন্তু তোর পেটে থাকা তোর বাচ্চা এবং তোর যে কী অবস্থা হবে সেটা তুই বুঝতেও পারছিস না। এটা বলেই মিতুর ফিঙ্গারপ্রিন্টটা নেয় সেই চাকুটাতে যেটা দিয়ে রাহাতকে মারা হয়েছিল। এই ব্যাপারগুলো দেখে অনেক ভয় পেয়ে যায় মিতু। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর জেনির রক্তমাখা কাপড়গুলো বদলিয়ে মেঘনা এবার ওকে বলে, তুমি একদমই চিন্তা করো না, আমি সব কিছু ঠিক সামলে নেব। তখন জেনি জানায়, আজ থেকে তুমি যা বলবে আমি ঠিক তেমনটাই করব। এদিকে দেখা যায় হুমায়ুন চলে এসেছে অ্যানির বাড়িতে। আসলে জেনির যে চোখে আলো আবার ফিরে পেয়েছিল এই খুশিতে এসেছিল হুমায়ুন, এবং কিছু উপহারও দেয়। এই ব্যাপারটা দেখে আবার অনেক খুশি হয়ে যায় ওর উপরে অ্যানি। তারপরে হুমায়ুন সেদিন ওদের পরিবারের সঙ্গে খাবার খেতে বসে। এখানে মিতুও ছিল, কিন্তু আজকে বিকেলবেলাতেই তার সামনে যে ঘটনাটা ঘটে গেল এটাতে অনেক ভয় ছিল সে। কিছুক্ষণের মধ্যেই সেই খাবার টেবিলে চলে আসে জেনি এবং মেঘলা। এটা দেখে আরও বেশি ভয় পেয়ে যায় মিতু। তখন অ্যানি আবার জিজ্ঞেস করে, এত খুশির একটা দিনে রাহাতকে দেখছি না যে? মেঘলা বলে, আজকে সকালবেলা থেকে জেনি তাকে বারবার কল দিয়েছে কিন্তু তাকে ফোনেই পাচ্ছে না। খাওয়া দাওয়া চলতে থাকলে এক পর্যায়ে হুমায়ুন সবাইকে কাবাব খেতে দেয়। আসলে এটা সে বাসা থেকে বানিয়ে নিয়ে এসেছে, এটা নাকি তার স্পেশালিটি। এই কাবাবটা খাওয়ার পরে সবাই কেন জানি খাওয়ার জন্য পাগল হয়ে যায়। ওরা যারাই কাবাবটা খেয়েছিল তারা পুরো একদম পাগলের মতো খাবার খাচ্ছিল। এটা দেখে বোঝাই যাচ্ছিল যে হয়তোবা কাবাবটার মধ্যে কিছু মেশানো আছে। আমার যতদূর মনে হয় এটা হয়তোবা মানুষের মাংস দিয়ে বানানো, আর না হলে এটা কালো জাদু করা। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় হুমায়ুন এবং রুমকিকে বেঁধে রাখা হয়েছে, আর পাশে কালো জাদুকর ছিল আব্দুল পীর। তখন সে ওদের দুজনকে বলতে থাকে, এই যে সামনে যে ছেলেটাকে দেখছো ওর নাম মেমন। সে হচ্ছে শয়তানের উত্তরসূরি। প্রতিদিন ওর বয়স 1 বছর করে বাড়বে। এই ছেলেটাই এতদিন তোমার পেটে ছিল রুমকি। তোমরা টানা 5 দিন ঘুমিয়েছিলে, এর জন্য ওর বয়স এখন হয়েছে 5 বছর। এভাবে 30 দিনে ওর বয়স হবে 30 বছর। তারপর ওর বয়সটা থেমে যাবে, আর আস্তে আস্তে সে হয়ে উঠবে গোটা পৃথিবীর সবচাইতে শক্তিশালী। তারপর কিছু রিচুয়াল করতে শুরু করে দেয় আব্দুল পীর। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। অ্যানির বাবা চুলে কালার করে চলে আসে মেঘলার সাথে দেখা করতে। এসে দুজনে লাল পানি খেতে থাকে। তখন অ্যানির বাবা বলে, সেদিন তো তোমাকে আমাদের বাড়িতে দেখে আমি একদম ভয় পেয়ে গিয়েছিলাম, মনে করেছিলাম তুমি হয়তোবা সবকিছু ফাঁস করে দিবে। তখন মেঘলা বলে, আমার তো দরকার একজন পুরুষ। এটা বলেই মেঘলা ওকে একটা কৌটা ধরিয়ে দেয়, আর কানে কানে ওকে কিছু একটা বলে দেয় যে এর মধ্যে কি আছে আর এটা দিয়ে কী করতে হবে। এদিকে দেখা যায় হুমায়ুনের একটা লোক পুলিশের কাছে ধরা খেয়েছিল। ওকে এবারে চিরতরে মুখ বন্ধ করে দেওয়ার জন্য সেখানে চলে আসে হেলাল, আর কনস্টেবলের সাথে একটা ডিল করতে থাকে। তারপর কনস্টেবলটার হাতে কিছুটা টাকা ধরিয়ে দেয়, সাথে একটা খাবারের টিফিন।
প্রথমে কনস্টেবলটা খাবারটা একদমই নিতে চাইছিল না, কিন্তু অনেক জোরাজোরি করাতে সে খাবারটা নেয় এবং গিয়ে ওই ছেলেটাকে দেয়। খাবারটা খেতে খেতেই মারা যায় সেই ছেলেটা। এই ব্যাপারটা দেখে অনেক ভয় পেয়ে যায় কনস্টেবল, আর সেখান থেকে খাবারের বাটি এবং খাবারগুলো সরিয়ে ফেলে যেন তার ওপর কোনো দোষ না আসে। তারপর পরে হেলাল এবং জিবরান চলে আসে হুমায়ুনের কাছে আর ওকে জানায় সকল ব্যাপারটা। এতে অনেক খুশি হয়ে যায় হুমায়ুন। সেখান থেকে হেলাল সরাসরি চলে আসে সিরাজের কাছে। তারপর ওকে বলে জিবরান ভাই আমাকে পাঠিয়েছে। ওর নামটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় সিরাজ, আর বলতে থাকে ওনার কথায় আমি কাজটা করেছিলাম, কিন্তু এখন তো নিউজে দেখলাম সেই লোকটা নাকি হারিয়ে গেছে যার কিডনি আমি বের করেছিলাম। তখন হেলাল বলে ওটা দিয়ে আপনি কি করবেন, আপনি কাজ করেছেন, টাকা পেয়েছেন, কিচ্ছা খতম। আর জিবরান ভাই আপনার জন্য আরেকটা অফার পাঠিয়েছে, এবার কিন্তু বিদেশি বায়ার, টাকাও আপনার জন্য ডাবল, মানে 10 লাখ, শুধু লিভারের একটা টুকরো লাগবে। এই কথাটা শোনার পরপরই সিরাজের কানে অদ্ভুত সেই আওয়াজটা শুনতে পায় সে। সেই সত্তাটা ওকে বারবারই বলছিল অফারটা নিয়ে নেওয়ার জন্য। কিছুক্ষণ এভাবে চলার পরে নিজেকে সামলে নিয়ে সিরাজ বলে আমি আর আপনাদের কাজ করতে পারবো না, এরপরে যদি আর একবারও আপনারা এখানে আসেন তাহলে কিন্তু আমি পুলিশে কমপ্লেন করব। এটা শুনে হাসতে হাসতে হেলালোকে বলে তাহলে এখনই পুলিশ ডাকেন, ওরা আসলে ওদেরকে কি বলবেন যে আপনি টাকার লোভে পড়ে কিডনি কেটেছেন, আর ওই 5 লক্ষ টাকা এবং ভাবিকে যে নেকলেসটা আপনি দিয়েছিলেন সেগুলোকে পুলিশকে গিফট করবেন। আপনার জন্য এটাই ভালো হবে যে আপনি আমাদের এই কাজটা করে দিন। এটুকু বলেই চলে যায় হেলাল। ব্যাপারটা আবার সিরাজকে চরমভাবে নাড়া দেয়, ও আবারও সেই অদ্ভুত আওয়াজটা শুনতে পাচ্ছিল। এদিকে দেখা যায় হুমায়ুন জিবরানকে বলতে থাকে লুবনার লাশের খোঁজ কিন্তু এখন আমরা পেলাম না, এটাতে কিন্তু আস্তে আস্তে বড় মাপের ঝামেলা হয়ে যাবে, তো তাড়াতাড়ি সেটা খোঁজার ব্যবস্থা করো। তখন জিবরান বলে বস আমি তো চেষ্টা করছি। এটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় হুমায়ুন, আর ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে চেষ্টা পছন্দ করে আল্লাহ, আর শয়তান পছন্দ করে ফলাফল। এখান থেকে ওকে আরও অনেক গালমন্দ করে চলে যায় হুমায়ুন। তখন জিবরান অনেক মন খারাপ করেছিল, কারণ হুমায়ুন এবং শয়তানের জন্য সে এত কিছু করছে কিন্তু তারপরেও দাম পাচ্ছে না। অন্যদিকে অ্যানির বাবা চলে আসে ওর মায়ের কাছে আর বলতে থাকে এই বাড়িটা তো তোমাকে ছাড়া আমি একদম কল্পনাই করতে পারছি না, তোমার স্বাস্থ্যের অবস্থা দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। তবে আমি একটা কবিরাজ পেয়েছি, সে আমাকে একটা কৌটাতে ওষুধ দিয়েছে, এই ঔষধটা খেলে এবং কিছু নিয়ম পালন করলে তুমি একদম সুস্থ হয়ে যাবে। তখন অ্যানির মা জিজ্ঞেস করে কী নিয়ম? অ্যানির বাবা বলে এই কৌটার মধ্যে আছে কালো রকমের একটা পাউডার, প্রত্যেক দিন 1 চিমটি করে খেতে হবে, আর 9 দিন পর পর একটা করে পশুকে বলি দিতে হবে। এই কথাটা শোনার পরেই অ্যানির মা সেই ভয়ঙ্কর আওয়াজটা শুনতে পায়, সেটা ওকে ওই ওষুধটা খেয়ে নিতে বলছিল। তখন সেও রাজি হয়ে যায় কাজটা করার জন্য, আর প্রথমবারে তারা তাদের বাড়িতে পোষা বিড়ালটা দিয়ে বলি দিয়ে শুরু করবে। সিরাজ চলে আসে বাড়িতে, এসে দেখতে পায় মিতু ওর কাপড় চোপড় গোছাচ্ছে। তখন সিরাজকে দেখে অনেক ক্ষেপে যায় মিতু, আর বলে আমার বান্ধবী নতুন আইফোন কিনেছে, তো আমাকেও সেটা কিনে দিতে হবে, না হলে আমি আর তোমার বাড়িতেই থাকবো না। তখন সিরাজ বলে আইফোনের দাম তো প্রায় 2.5 লক্ষ টাকা, এতগুলো টাকা এখন আমি কোথায় পাবো? কিন্তু কোনো কথাই যেন শুনতে চাইছিল না মিতু। তখন সিরাজও আবার সেই ভয়ঙ্কর আওয়াজটা শুনতে পায়, তারপর সে তার মেয়েকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সিরাজ রুম থেকে বেরিয়ে গেলে মিতু কল দেয় মেঘলাকে আর বলে আপনি যেমনটা আমাকে করতে বলেছিলেন আমি ঠিক তেমনটাই করেছি। এদিকে হুমায়ুন অ্যানিকে নিয়ে চলে আসে তার মহলটায়। এই মহলটা দেখে খুশি হয়ে যায় অ্যানি, তবে বলে বাড়িটা খুবই শান্ত। হুমায়ুন জানে এটা ব্রিটিশ আমলের বাড়ি। তারপর পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকে অ্যানি। কিছুক্ষণ এভাবে ঘোরাঘুরি করার পরে হঠাৎ করেই হুমায়ুন গ্লাসে করে একটা লাল পানি এনে দেয়, বলে এটা আমার বাগানের ফলের জুস। অ্যানি সেটা খাওয়ার পরপরই ওর মাথাটা কেমন জানি ঘুরতে থাকে, এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে অ্যানি। তখন হুমায়ুনকে কোলে করে তুলে নিয়ে ওর রুমের মধ্যে আসে। অ্যানির শরীরটা অপলক দৃষ্টিতে দেখতে থাকে হুমায়ুন। কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পরে চোখ খোলে অ্যানি। তখন হুমায়ুন ওর গায়ের ওপর উঠতে থাকে, কিন্তু কিছুই বলছিল না অ্যানি, মনে হচ্ছে সে যেন হুমায়ুনের মোহতে পড়ে গেছে। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়, সেই রুমটার মধ্যে আব্দুল পীর বসে আছে। কিছুক্ষণের মধ্যেই আবার জায়গা পায় হুমায়ুন আর রুমকি। তখন আব্দুল পীর জানায় মেমনের বয়স এখন 10 বছর। তারপর আবারও ওরা ঘুমিয়ে পড়ে। 5 দিন পরে আবারও জায়গা পায়। এভাবে করে 15 বছর, 20 বছর, 25 বছর এবং 30 বছরের মেমনকে দেখানো হয়, মানে ওরা প্রত্যেক 5 দিন পর পর ঘুম থেকে জাগা পাচ্ছিল, আর এর মধ্যেই ছেলেটার বয়স 5 বছর করে বেড়ে যাচ্ছিল। আজ মেমনের বয়স হয়ে গেছে 30 বছর। এবার সে সেখান থেকে উঠে আস্তে আস্তে যায় হুমায়ুনের কাছে। দেখা যায় মেমনের চেহারাটা একদম হুমায়ুনের মতো, হুবহু যেন ফটোকপি। তখন সে তার হাতে একটা চাকু নিয়ে হুমায়ুনের গলাটা দ্বিখণ্ডিত করে ফেলে। এই ব্যাপারগুলো রুমকি পাশ থেকেই দেখছিল, কিন্তু কিছু করারও শক্তি ছিল না।
মেমন অবশ্য রুমকিকে মারে না আর চলে আসে আব্দুল পীরের কাছে। বলতে থাকে, শয়তান আপনার কাজে অনেক খুশি, এখন আপনি এবং আপনার পরিবার সবাই দরজা দিয়ে পার হতে পারবেন। তার পরপরই আব্দুল পীর এবং বাকি সবাই সেই ঘর থেকে বেরিয়ে যায়। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। এখানে যে হুমায়ুনকে দেখা যাচ্ছিল সেটা আসলে হুমায়ুন নয়, এটা হচ্ছে সেই শয়তানের উত্তরসূরি মেমন। ও দাঁড়িয়েছিল বিছানার পাশে আর বিছানাতে ঘুমান্ত অবস্থায় শুয়েছিল অ্যানি। তারপর হঠাৎ করেই সেখানে চলে আসে রুমকি। ওর গলাটা ছিল কাটা। যেহেতু এতক্ষণ মেমনকে আমরা হুমায়ুন নামেই জেনেছি, তাই ওকে এখন আমরা মাঝে মধ্যে হুমায়ুন বলবো, তো মাঝে মধ্যে মেমন। যখন যেটা প্রয়োজন তখন সেটাই ব্যবহার করব। তখন হুমায়ুন ওকে বলে, তুই তো রেল লাইনে মারা গিয়েছিলি, তাহলে তুই কেন আমার পিছা ছাড়িস না? এটা শুনে রুমকি জানতে চায়, কেমন আছিস মেমন? তুই হুমায়ুনকে মেরে তার আইডেন্টিটিটা চুরি করে নিলি, আর তুই এক একবার এক এক রকম মানুষ সেজে মানুষের পরিবার ধ্বংস করছিস। এবার তুই হয়েছিস সাইকিয়াট্রিস্ট। তোর এই রক্তের ক্ষুধা কবে মিটবে মেমন? তখন মেমন বলে, আমার এই ক্ষুধা কোনো দিনও মিটবে না। আর রক্ত মাংসের মানুষ পাপ করতে খুবই পছন্দ করে, আর আমার প্রভু পছন্দ করে তাদের রক্ত। আর একবার দরজাটা আমার দখলে চলে আসুক, তখন তুই আমার পিছে ছাড়তে বাধ্য হবি রুমকি। এই কথাটা শুনে হাসতে হাসতে রুমকি বলে, তুই আমার কিছুই করতে পারবি না মেমন। হয়তোবা তোকে শক্তি দিয়েছে তোর শয়তান, কিন্তু তুই তো আমার গর্ভে থেকে এসেছিস। এর জন্য এই রক্তের টানটা তুই কোনো দিনও ছিঁড়তে পারবি না। আর ঠিক এ কারণেই আমি বারবারই তোর কাছে ফিরে আসবো, কখনো তোর প্রেমিকা আবার কখনো তোর বউ হয়ে। তুই না হুমায়ুন, তাহলে রুমকি ছাড়া তোর জীবনে কে থাকবে বল? তোকে আমি বারবারই বিভ্রান্ত করব। তোকে শয়তানও আমার হাত থেকে বাঁচাতে পারবে না মেমন। ওরা দুজনে কথাবার্তা বলতে থাকলে হঠাৎ করে ঘুম থেকে জায়গা পেয়ে যায় অ্যানি, আর অবাক হয়ে চেয়ে থাকে হুমায়ুনের দিকে। দেখতে পায় হুমায়ুন কার সাথে যেন কথা বলছে। তারপর ওকে জিজ্ঞেস করে, আপনি কার সাথে কথা বলছেন? হুমায়ুন জানায়, কারো সাথেই না, আপনি ঘুমের মধ্যে হয়তো বা ভুল শুনেছেন। ঠিক তখনই অ্যানির ফোনে একটা কল আসে। ওর মার থেকে অ্যানি জানতে পারে রাহাতকে নাকি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এজন্য বাড়িতে পুলিশ এসেছে এবং জেনিকে নাকি জেরা করছে। তখন বাড়িতে যেতে চায় অ্যানি আর ওকে রেখে আসতে চায় হুমায়ুন। ওদের বাড়িতে পুলিশ এসেছে আর জেরা করছিল জেনিকে। ওর দুই পাশে দাঁড়িয়েছিল অ্যানি এবং মিতু, আর বাকি সবাই বসেছিল। তখন পুলিশ ওকে জিজ্ঞাসা করে, আপনি তো ছিলেন রাহাতের প্রেমিকা, তাই না? শেষ আপনার সাথে ওর কবে কথা হয়েছিল? তখন জেনি বলে, আমি ডাক্তারের কাছে যখন গিয়েছিলাম তখন ওকে যেতে বলেছিলাম, কিন্তু সে আমার সঙ্গে যায়নি। এটা শুনে পুলিশটা বলে, অবাক করা একটা ব্যাপার কি জানেন? যেদিন রাহাত নিখোঁজ হয়েছিল সেদিন ওর বাড়ির আশেপাশের 7টা সিসিটিভি ক্যামেরাই নষ্ট হয়ে গিয়েছিল। আমার তো মনে হচ্ছে কেউ ইন্টেনশনালি কাজটা করেছিল। আর এর থেকেও একটা অবাক করার বিষয় হলো, আপনার ভাবি মিতু গত 3 মাসে প্রত্যেক সপ্তাহে 2 বার করে রাহাতের ফ্ল্যাটে যেত। যখন সিরাজ থাকতো চেম্বারে আর আপনি থাকতেন বাসায়, ঠিক তখনই যেত আপনার ভাবি এবং ঘন্টার পর ঘন্টা রাহাতের ফ্ল্যাটে কাটিয়ে আসতো। এই কথাটা শুনে সেখানে থাকা সবাই তো অবাক। তবে মিতু বারবারই বলছিল যে উনি তো আমাদের আত্মীয়র মতোই ছিল, এর জন্য মাঝে মধ্যে ওর কাছে যেতাম আমি জেনির ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য, এই আর কি। কিন্তু যেহেতু প্রমাণ ছিল মিতুর বিরুদ্ধে, তো কেউই ওর কথা বিশ্বাস করছিল না। আর সিরাজ তো একদম অবাকই হয়ে গিয়েছিল। এটুকু শোনার পরপরই অনেক জোরে জোরে হাসতে শুরু করে দেয় জেনি। তারপর ওর মায়েরও কেমন যেন একটা বাজে অবস্থা হয়, তিনি যেন প্যারালাইজড হয়ে যাচ্ছিলেন। তখন হুমায়ুন আবার পুলিশদেরকে বলে, এখন আপনারা আসতে পারেন, এদের পরিবারের অবস্থা তো খুব একটা ভালো নয়, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তখন সেখান থেকে চলে যায় পুলিশরা। এদিকে দেখা যায় জিবরান ভয়ঙ্কর একটা কণ্ঠ শুনে জেগে ওঠে। তখন সেই কণ্ঠটা ওকে বলতে থাকে, তুমি মেমনের থেকে কম কিসে জিবরান? তুমি কেন ওর সব কথা মানো? তোমার প্রভু পছন্দ করে কেবল অবাধ্যতা। তুমি একদমই ওর কথা আর মানবে না, তাহলেই কেবলমাত্র তুমি আমার কাছাকাছি আসতে পারবে। এই কথাগুলো শুনে জিবরান মনে করেছিল যে হয়তোবা শয়তান সরাসরি তার কাছে কন্ট্যাক্ট করছে, আর মেমনের কথা সে অমান্য করার সিদ্ধান্ত নিয়ে নেয়। এজন্য সেই ঘরের মধ্যে যে লোকটাকে বেঁধে রাখা হয়েছিল তার হাতের দড়িটা কেটে ওকে ছেড়ে দেয় জিবরান। অন্যদিকে দেখা যায় রুমের মধ্যে সিরাজ, মিতু এবং অ্যানি এসে বসে। তখন অ্যানি বলতে থাকে, ভাবি তুমি এটা কিভাবে করতে পারলে? তুমি জেনি এবং ভাইয়াকে এভাবে ধোকা দিতে পারলে ভাবি? অ্যানি যখন এই কথাগুলো বলছিল তখন আবার মিতু শুনতে পায় সেই ভয়ঙ্কর আওয়াজটা, আর সেই আওয়াজটাকে বিদ্রোহ করতে বলছিল। তখন মিতু বলে, হ্যাঁ আমি গিয়েছি, তো কি হয়েছে তাতে? তোমার ভাইকে আসলে পুরুষ মানুষ? ও তো এখানেই দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞেস করে দেখো। আর তুমি কেন আমাকে জ্ঞান দিতে এসেছো? তুমি নিজেই তো তোমার স্বামীকে হত্যা করে তারপর এই বাড়িতে এসে উঠেছ। এই বাড়ির সবাই তো অসুস্থ। এই কথাগুলো যখন মিতু বলছিল তখন ওই ভয়ঙ্কর আওয়াজটা শুনতে পায় সিরাজ, আর অনেক রাগান্বিত হয়ে বলতে থাকে, হ্যাঁ আমি পুরুষ ছিলাম না, কিন্তু আজ থেকে আমি পুরুষ হয়েছি। তোর টাকা লাগবে তাই না? এখন আমি এমন সব মানুষের সঙ্গে হাত মিলিয়েছি যে টাকা আমার পায়ের নিচে গড়াগড়ি খাবে,
কিন্তু তোর মতো দুশ্চরিত্রা মহিলার সাথে আমি আর থাকবো না। তোকে আমি এখনই ডিভোর্স দিয়ে দিব। তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এটা শুনে মিতু অনেক রাগান্বিত কণ্ঠে বলতে থাকে, যেদিনই তুই আমার কাবিনের 15 লক্ষ টাকা হাতে ধরিয়ে দিবি আমি ঠিক সেই মুহূর্তেই বাড়ি থেকে বেরিয়ে যাব। অ্যানি ওদের দুজনকেই থামানোর চেষ্টা করছিল, কিন্তু লাভ তেমন একটা হয় না। এদিকে দেখা যায় হুমায়ুন তার বাড়িতে চলে আসে। তখন জিবরান তার চেয়ারে বসা অবস্থাতে ছিল। আর সে হাসতে হাসতে বলতে থাকে, আমি তোর কথা অমান্য করেছি হুমায়ুন। তুই আমাকে যেই লোকটাকে আগলে রাখতে বলেছিলি তাকে আমি ছেড়ে দিয়েছি। শয়তান আমার সাথে কথা বলেছে, জানিয়েছে সে সবচাইতে বেশি পছন্দ করে বিট্রে করা, আর আমি সেটাই করেছি। এটা বলেই বিদ্রূপ হাসি দিতে শুরু করে দেয় জিবরান। এই ব্যাপারটা দেখে আবার অনেক রাগান্বিত হয়ে যায় হুমায়ুন, আর 2 হাত দিয়ে জিবরানের মাথাটা চেপে ধরে। ওর মাথাটা এত জোরে চাপতে শুরু করে জিবরান যে একদম ভর্তাই হয়ে যায়। মারা যায় জিবরান। তার পরপরই সেখানে হেলাল এসে পৌঁছে। তখন হেলালকে হুমায়ুন বলে, আজকে থেকে জিবরানের জায়গা আপনার। এই কথাটা শুনে আবার খুব খুশি হয়ে যায় হেলাল, কারণ অনেক দিন ধরে হেলাল এটাই চাইছিল। অন্যদিকে বাড়িতে বমি বমি ভাব হচ্ছিল অ্যানির। এমনটা হয়তোবা বাচ্চা পেটে আসলে হয়। এর জন্য অ্যানি একটা টেস্ট করে। তখন জানতে পারে যে ওর পেটে বাচ্চা। এটাতে অ্যানির আর বুঝতে বাকি থাকে না যে এই বাচ্চাটা হয়তোবা হুমায়ুনের। এদিকে মেঘলা আর জেনি একটা রুমের মধ্যে বসা অবস্থাতে ছিল। তখন জেনি অনেক রাগান্বিত হয়ে বলতে থাকে, যে আমার পরিবারটা নষ্ট হয়েছে তাকে মারতে আমার খুব ইচ্ছা হচ্ছে। রাহাতকে আমি যেভাবে মেরেছি ওকে আমি ঠিক সেইভাবেই মারব। ওর বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটা আমি বের করে আনব। তখন মেঘলা ওর কাছে এসে বলে, এভাবে তুমি মিতুকে মারো তাহলেও তো বেঁচেই গেল। ওকে তিলে তিলে মারতে হবে। আচ্ছা চিন্তা করো তো, মিতুর যে মেয়েটা আছে দারুণ ফুটফুটে চেহারা, কিন্তু ওর সেই চেহারাটা যদি আগুনে বা অ্যাসিডে পুড়ে যায় তাহলে মিতু সেই চেহারাটা বারবার দেখবে এবং প্রত্যেক দিনই মরবে। সে এটা চিন্তা করবে যে তার পাপের ফসল হিসেবে ওর মেয়ের এই দশা হয়েছে, আর তিলে তিলে মারা যাবে মিতু। এই কথাটা শুনে জেনিও একমত হয় এবং কাজটা করতে চায়। অন্যদিকে দেখা যায় হুমায়ুনের সাথে দেখা করতে চলে এসেছে মেঘলা এবং হেলাল। তখন ওদেরকে হুমায়ুন বলতে থাকে, দরজা সম্পর্কে তোমাদের দুজনের কেউই তো তেমন কিছু জানো না। দরজা সম্পর্কে জিবরান সব কিছুই জানতো, তবে তোমাদেরকেও জানতে হবে। তখন ওরা দুজনে জিজ্ঞেস করে, দরজাটা আসলে কি? এটা কি কোনো জায়গা? তখন হুমায়ুন বলে, না এটা কোনো জায়গা নয়, এটা হচ্ছে সময়। এই সময়ের কন্ট্রোল সবসময় সৃষ্টিকর্তার কাছেই থাকে। যদি কোনোভাবে এই সময়ের কন্ট্রোলটা শয়তান নিতে পারে তাহলে গোটা পৃথিবীতে রাজ করব আমরা। এটা করার অবশ্য একটা সিস্টেম আছে। এই যে নিজে নিজে মৃত্যুর হারটা যদি আমরা স্বাভাবিকের চাইতে বাড়াতে পারি তাহলে এই সময়ের টাইমলাইনটা নষ্ট হবে। তখনই আমরা দরজার দখল পেয়ে যাব। এর আগের কয়েক বছরের আমাদের যে টার্গেটটা ছিল সেইটার একদম কাছাকাছি গিয়ে আমরা ফেল করেছি। গোটা পৃথিবীতে শয়তানের জন্য কাজ করা মানুষের অভাব নেই। এবার গোটা পৃথিবীতেই নিজে নিজে মানুষের মারা যাওয়ার সংখ্যাটা 17 লাখের উপরে নিতে হবে, তাহলেই আমরা দরজাটার কন্ট্রোল পেয়ে যাব। তবে এই মৃত্যুগুলোর মধ্যে শয়তানের সবচেয়ে বেশি পছন্দ পরিবারের সবাই একসাথে মারা যাওয়া। সুন্দর হাসি খুশি সুখে একটা পরিবারকে ছোট ছোট পাপের দিকে ঠেলে দিতে হবে, তারপর তাদেরকে মরতে বাধ্য করতে হবে। আর এটাই পছন্দ করে শয়তান। আমাদের এবারের সাকসেসের জন্য অ্যানির পরিবারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওদেরকে মোটামুটি সিস্টেম করা প্রায় শেষ, আর একটা লাস্ট পুশ দিলেই হয়ে যাবে। তখন মেঘলা বলে, কিন্তু অ্যানি আপু তো পিওর। তখন হুমায়ুন জানায়, সত্য কথা যে অ্যানি পিওর। এর জন্য ওর ভেতরে আমি শয়তানের বীজ বপন করেছি। পৃথিবীতে আমার উত্তরসূরি আসার সময় হয়ে গেছে। এর জন্য আমি নির্বাচন করেছি অ্যানির গর্ভ, কারণ শুধুমাত্র একজন শুদ্ধ মানুষের গর্ভেই শক্তিশালী শয়তান জন্ম নিতে পারে। অ্যানির গর্ভ থেকে যে সন্তানটা পৃথিবীতে আসবে তার সময় লাগবে এই পৃথিবীতে আসতে 1 মাস, আর 3 দিনের মধ্যে ওর বয়স হয়ে যাবে 30 বছর। একবার আমার উত্তরসূরিটাই পৃথিবীতে চলে আসলে অ্যানির পরিবারকে আমরা নিজে নিজে মৃত্যুর দিকে ঠেলে দিব। এদিকে দেখা যায় দুজন পুলিশ কথা বলছিল। জেলের মধ্যে যে শুভ মারা গেল এবং রাহাতকে যে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এই ব্যাপার স্যাপার নিয়ে ওরা দুজনে কথা বলছিল। তারপর হঠাৎ করে একজন বলে ওঠে, স্যার ওই টোকাইয়ের কেসটা কি একটু দেখা যায়? এই কথাটা শুনে আবার খানিকটা রেগে যায় স্যার, আর বলে, শুভ এবং রাহাতকে নিয়ে এখন আমি ফোকাস করতে চাইছি। ওসব টোকাইয়ের কেস মেস আমি এখন দেখতে পারবো না। তারপরও সেই পুলিশ অফিসারটা বলে, প্লিজ স্যার একবার আমার কথা শুনুন তো আপনি। কয়েকদিন আগে যে লোকটা নিখোঁজ হয়েছিল তার শেষ লোকেশন পাওয়া যাচ্ছিল হুমায়ুন সাহেবের বাড়ির কাছাকাছি, আর সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় যে ওই লোকটা হুমায়ুন সাহেবের বাড়িতেই ঢুকেছিল। হয়তোবা এখান থেকে কোনো কিছু পেলেও আমরা পেতে পারি। তখন সৈকত জানতে চায়, কোন হুমায়ুন? সে জানায়, ওই যে ডক্টর হুমায়ুন যাকে অ্যানিদের বাসাতে দেখা গিয়েছিল। এই কথাটা শুনে খানিকটা শক খেয়ে যায় সৈকত, আর ভাবতে থাকে এটা তো দারুণ কোইন্সিডেন্স। যেখানেই যাচ্ছে সেখানেই ডাক্তার হুমায়ুন। ব্যাপারটা একটু খতিয়ে দেখতে হয়। অন্যদিকে দেখা যায় মিতু ভাবি মেঘলাকে ছাদে ডেকে নিয়ে এসেছে।
তখন মেঘলা ওকে জিজ্ঞেস করে, আমাকে এখানে তুই কেন ডেকে এনেছিস, আর জেনি কোথায়? মিতু জানায় জেনি অ্যানি আপুর সঙ্গে বাইরে গেছে। এটা বলেই মেঘলার পা ধরে কান্নাকাটি করতে শুরু করে দেয় মিতু। বলতে থাকে, আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে মেঘলা, এখন তুমিই একমাত্র আমাকে বাঁচাতে পারো। তুমি যা চাও আমি তোমাকে তাই দেব, কিন্তু তুমি একবার আমাকে বাঁচিয়ে দাও। তখন মেঘলা মিতুর চুল ধরে ওকে দাঁড় করায় আর বলতে থাকে, পুলিশরা রাহাতের লাশ এবং ওকে কী দিয়ে মারা হয়েছিল এগুলো খুঁজছে। একবার যদি সেটা পেয়ে যায় তাহলে পুলিশরা তোকে একদম খুবলে খাবে। আর তুই এই জাল থেকে বের হতে চাইছিস। আমার কাছে অবশ্য একটা উপায় আছে যেভাবে তুই এই জাল থেকে বেরোতে পারবি, কিন্তু কোনো কিছুই তো এই দুনিয়াতে ফ্রি হয় না। এর জন্য তোকে একটা কঠিন মূল্য পরিশোধ করতে হবে। তখন মিতু বলে, কি করতে হবে আমাকে? মেঘলা জানায়, তোর মেয়ে অপ্সরাকে দিয়ে দিতে হবে আমাদের, আর তাহলেই শুধুমাত্র বেঁচে যাবি তুই। এই কথাটা শুনে অনেক কান্নাকাটি করতে শুরু করে দেয় মিতু, আর বলে, আমার মেয়েকে বাদ দিয়ে অন্য যা কিছু চান সব কিছু আমি দিতে রাজি, কিন্তু আমার মেয়েটাকে চাইবেন না। আর ও তো অনেক ছোট মানুষ, ও তো এসবের কিছুদের মধ্যেই ছিল না, তাহলে কেন ওকে নিয়ে টানাটানি করছেন? তখন মেঘলা বলে, হ্যাঁ এটা ঠিক যে ও কোনো কিছুতেই ছিল না, কিন্তু তুই যদি বাঁচতে চাস তাহলে ওকে আমাদের লাগবেই। এখন সিদ্ধান্ত তোর, মেয়েকে দিয়ে নিজে সারা জীবন রাজরানী হয়ে থাকবি, নাকি রাহাতকে খুন করার দায়ে জেলে যাবি এবং ফাঁসির দড়িতে ঝুলবি। এই ব্যাপারটা শুনে অনেক চিন্তায় পড়ে যায় মিতু। তখনই সেই ভয়ঙ্কর আওয়াজটা ওর কানের কাছে এসে বলছিল, নিজে বেঁচে থাকলে পরে তুই আরো অনেক কিছুই করতে পারবি, মেয়ের জীবনের পরোয়া তুই একদমই করিস না, আগে নিজে বেঁচে ফির। মিতু তখন মেঘলাকে জিজ্ঞেস করে, ওকে নিয়ে তোমরা কি করবে? মেঘলা জানায়, ওকে নিয়ে আমরা যা করব সেটা তুই কোনো দিনও জানতে পারবি না। এক পর্যায়ে অনেক চিন্তাভাবনা করে রাজি হয়ে যায় মিতু ওর মেয়েকে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু তারপরেও সে নিজে বেঁচে থাকতে চায়। দেখা যায় অ্যানি চলে এসেছে হুমায়ুনের কাছে, আর কান্না করতে করতে বলে, আমার মনে হচ্ছে আমার পেটের মধ্যে অদ্ভুত কিছু একটা বেড়ে উঠছে, আমি হিসেব মেলাতে পারছি না, আমি কি আসলে পাগল হয়ে যাচ্ছি? তখন হুমায়ুন ওর পাশে এসে বসে আর বলে, তোমার ভেতরে যেটা বড় হচ্ছে সেটা আমাদের দুজনেরই সন্তান। কিন্তু কথাটা শুনে খানিকটা হকচকিয়ে যায় অ্যানি, আর বলে, কবে, কখন, কিভাবে হলো? তখন হুমায়ুন বলে, এগুলো মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হচ্ছে আমার এই স্পর্শে কি তুমি তোমার প্রতি আমার ভালোবাসাটা অনুভব করতে পারছো না? তখন কান্না করতে করতে অ্যানি এসে জড়িয়ে ধরে হুমায়ুনকে। সে জানায়, তোমার ভেতরে যে সন্তানটা বড় হচ্ছে তার সব দায়িত্বই আমি নেব, তবে এখনই বাড়িতে কিছু জানানোর প্রয়োজন নেই, সময় হলে আমি সব কিছুর ব্যবস্থা করে দিব। তারপর অ্যানি বলে, আমার ভেতরে যে বাচ্চাটা বড় হচ্ছে সেটা মনে হচ্ছে আমার সব রক্ত শুষে নিয়ে নিচ্ছে, আর আমি একা থাকলেও মনে হয় যে আমি একা নই, আমার আশেপাশে কেউ তো রয়েছে। তখন হুমায়ুন বলে, এগুলো একদমই স্বাভাবিক ব্যাপার, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক সব কিছু ম্যানেজ করে নিব। হুমায়ুনের কথায় ভরসা পেয়ে একটু হাফ ছেড়ে বাসে অ্যানি। এদিকে দেখা যায় সেলিম সেই লোকটাকে বাঁচিয়ে তার কাছে নিয়ে আসে ওই অদ্ভুত রুমটার মধ্যে। তখন ওই লোকটা সেলিমকে বলে, তুমি আমাকে কিভাবে বাঁচালে? সেলিম জানায়, গত 1 বছর ধরে আমি জিবরানের মস্তিষ্কের করানার ছিলাম, আর শেষ পর্যন্ত সেদিন ওর মস্তিষ্কের পর্দা ভেদ করতে পেরেছি আমি, তারপর ওকে এটা ওটা বুঝ দিয়ে তোমাকে আমি সারিয়ে এনেছি। তখন ওই লোকটা জিজ্ঞেস করে, আচ্ছা খাটিয়ার মধ্যে কার লাশ? সেলিম জানায়, শুধুমাত্র সর্বশক্তিমানই বলতে পারবে যে ওই খাটিয়ার মধ্যে কার লাশ। তখন ওই লোকটা আবার জিজ্ঞেস করে, আচ্ছা আমরা মারা যাই না কেন? এত কষ্ট আমার আর একদমই সহ্য হয় না। এটা শুনে সেলিম জানায়, আমরা আসলে যে ভয়ঙ্কর পাপের সাক্ষী হয়েছি এজন্যই আমাদের মৃত্যু হচ্ছে না, কবরের মাটিও আমাদেরকে নিতে ভয় পায়। আমরা হচ্ছে এই দরজার পাহারাদার, কালো শক্তির হাত থেকে এই দরজাকে রক্ষা করাটাই হচ্ছে আমাদের কাজ। অন্যদিকে দেখা যায় সাদা ওই বিড়ালটাকে নিয়ে ছাদে চলে আসে অ্যানির মা। তখন আবারও সেই ভয়ঙ্কর কণ্ঠটা তাকে বারবারই বলতে থাকে, রক্ত, আমার রক্ত লাগবে। আর অ্যানির মাও হাসতে হাসতে সেই বিড়ালটাকে বলি দিয়ে দেয়। তারপর সেটা একটা ব্যাগের মধ্যে পুড়ে নিয়ে গিয়ে নিচে জ্বলতে থাকা আগুনের মধ্যে দিয়ে পুড়িয়ে ফেলে। সেদিন রাত্রেবেলাতেই মিতু তার মেয়েটাকে মেঘলার কাছে হস্তান্তর করে। এখন শুনশান একটা গলির মধ্যে দিয়ে ওই ছোট্ট মেয়েটাকে নিয়ে যাচ্ছিল মেঘলা। এক পর্যায়ে ওরা একটা বাড়ির কাছে এসে পৌঁছে, সেখানে ওদের দুজনের জন্য অপেক্ষা করছিল আগে থেকেই জেনি। ছোট্ট মেয়েটা জেনিকে দেখে মোটামুটি খুশি হয়ে যায়, তারপর অনেক কথা বলতে থাকে জেনির সাথে, কিন্তু সে খেয়াল করে দেখতে পায় জেনি কোনো কথাই বলছিল না। তখনই পেছন থেকে মেঘলা এসে একটা কাপড় ধরে অজ্ঞান করে ফেলে সেই বাচ্চা মেয়েটিকে। তারপর ওকে নিয়ে একটা রুমের মধ্যে আসে, জেনির হাতে একটা গ্যাস বার্নার ধরিয়ে দেয়। জেনি নিজের ভাতিজার মুখটাই পুড়িয়ে দেবে, কিন্তু তারপরে ওর মনের মধ্যে একটু খারাপ কাজ করছিল না। তারপর জেনি ওই বার্নারটা জ্বালিয়ে ওই মেয়েটার মুখে ধরে, চোখের সামনে সুন্দর ফুটফুটে মুখটা পুরো কুৎসিত হয়ে যায়। এদিকে দেখা যায় সিরাজ চলে এসেছিল হেলালের কাছে, আসলে আজকে তার অপারেশনটা করার কথা। তখন সিরাজ বলতে থাকে, অপারেশনটা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আমার টাকা আমার চাই।
হেলাল জানায় কোনো সমস্যা নেই, আপনার টাকা আপনি পেয়ে যাবেন। তারপর সিরাজ অপারেশন থিয়েটারের মধ্যে গিয়ে দেখতে পায় একটা বাচ্চা মেয়ে, আর তার পুরো মুখটাতে ব্যান্ডেজ করা। আসলে এটা যে সিরাজের নিজের মেয়ে ছিল এটা সিরাজ বুঝতেই পারেনি। তারপরে ওই বাচ্চা মেয়েটাকে কোনোভাবেই সে অপারেশন করে লিভারটা বের করতে চায় না। এজন্য সে এসে হেলালকে বলে, আপনাদের সঙ্গে আমার কথা হয়েছিল তো বয়স্ক মানুষের লিভার বের করতে হবে, এ তো দেখছি ছোট্ট একটা বাচ্চা, আর ওর পুরো মুখেই তো ব্যান্ডেজ করা। তখন হেলাল জানায়, মানুষ ছোট হোক আর বড় হোক আর তার মুখ দেখা যাক বা না যাক সেগুলোতে আপনি দিয়ে কি করবেন? আপনার কাজ আপনি করবেন, টাকা নেবেন, তারপর চলে যাবেন, কেচ্ছা খতম। তখন সিরাজ আবার চলে আসে অপারেশন থিয়েটারের মধ্যে এবং শুরু করে দেয় তার কাজ। আসলে সিরাজ তার নিজের মেয়ের বুক চিরে তার লিভারটা বের করছিল, এটা সে একবারের জন্য বুঝতেও পারেনি। কিছুক্ষণের মধ্যেই কাজটা করে ফেলে সিরাজ। তার মধ্যে কেমন যেন একটা অদ্ভুত শান্তি পাচ্ছিল। সে তারপর ওই অপারেশনের টেবিলের ওপরে উঠে রক্তমাখা হাত নিয়ে বীভৎস হাসি হাসতে শুরু করে। তারপর সেই লিভারটা মেঘলা নিয়ে চলে আসে হুমায়ুনের কাছে। হুমায়ুন তখন এটার মধ্যে আরবি লেখা কোনো একটা কাগজ লাগায়। তারপর মেঘলাকে বলে, এটা খুব ভালো করে রান্না করবি। আমি অ্যানিদের পরিবারের সবাইকে দাওয়াত করেছি, কিন্তু ওদেরকে আমি খাওয়াবো। আসলে ওদের পরিবারেরই ছোট্ট বাচ্চা মেয়ের লিভার রান্না করে তাদেরকেও খাওয়ানো হবে। হুমায়ুনের চিন্তাভাবনা কতটা জঘন্য! আসলে যারা শয়তানের পূজারী তাদের চিন্তাভাবনা সবসময় এরকম জঘন্যই হয়ে থাকে। আর এটা যখন অ্যানির পরিবার খাবে তখন স্রষ্টার প্রতি তাদের যে শেষ অধিকারটুকু ছিল সেটুকুও মুছে যাবে। তখন আমি যা বলবো ওর পরিবার সেটাই করবে। যে বাবা নিজের সন্তানের রক্ত ঝরায় সে কখনোই প্রতিবাদ করতে পারে না। সেদিন বিকেলবেলাতেই হুমায়ুন চলে আসে সমুদ্রের পাড়ে আর বিড়বিড় করে কিছু একটা বলতে থাকে। তখন সেখানে এসে উপস্থিত হয় সেলিম। হুমায়ুন বলে, আমাদের আবার দেখা হয়ে গেল। সেলিম জানায়, হুমায়ুনের মুখ নিয়ে তুমি আর কতদিন চলবে মেমন? এখন কিন্তু মানুষ নোটিস করতে শুরু করেছে। তখন মেমন বলে, বিশ্বাসঘাতকের থেকে এই কথা আমি আশা করিনি। তুমি হচ্ছে আমার অগ্রজ। শয়তানের রাস্তায় এসেছিলে মহান কাজ করার জন্য, কিন্তু মাঝপথে ভয় পেয়ে আলোর রাস্তাতে চলে গেছো তুমি। এখন শাস্তিটা কেমন লাগছে তোমার সেলিম? তখন সেলিম বলে, এটা শাস্তি নয়, এটা আমার প্রায়শ্চিত্ত। আমি যে পাপগুলো করেছিলাম সেটারই প্রায়শ্চিত্ত। আর সর্বশক্তিমান তো সব কিছু দেখছেন, তো তোমার ব্যবস্থাও খুব শীঘ্রই হয়ে যাবে। তখন হাসতে হাসতে মেমন বলে, কই তোমার সর্বশক্তিমান? যখন লুবনা মারা গেল তখন তো আসলো না তোমার সর্বশক্তিমান। তখন সেলিম বলে, লুবনার প্রতিশোধ হয়তোবা লুবনা নিজেও নিতে পারে, হয়তোবা দরজার সামনে সে তোমার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে। তবে এই কথাগুলো একদমই সিরিয়াসলি নেয় না মেমন। এদিকে সৈকতের সাথে দেখা করার জন্য চলে আসে পুলিশ অফিসারটা। তারপর বলে, স্যার, হুমায়ুন সাহেবের কাগজপাতি দেখে তো আমার একদমই ওকে সাধারণ মানুষ বলে মনে হচ্ছে না। উনি হচ্ছেন 2007 সালে আব্দুল পীরের পরিবারের সাথে ঘটে যাওয়া দুর্ঘটনাতে বেঁচে যাওয়া একমাত্র সদস্য। ওর পরিবারের সাথে দুর্ঘটনা ঘটার পরপরই হুমায়ুন চলে গিয়েছিল রোমানিয়াতে। তারপর 5 বছর পর সে দেশে ফিরে আসে। দেশে ফিরে এসে প্রথমে মাদ্রাসাতে শিক্ষকতা করতে শুরু করে, তারপর অন্য একটা স্কুলের শিক্ষক হয়। এমনকি তিনি মিডিয়া জগতেও ঢুকে পড়েন, মানে নাটক, সিনেমা এগুলো প্রডিউস করতেন। আর এখন সে তো বড় মাপের একটা ভার্সিটিতে মনোবিজ্ঞান পড়ায়, সাথে আমাদের শহরের সবচেয়ে বড় সাইকিয়াট্রিস্টদের মধ্যে একজন। আসলে একটা মানুষ এতগুলো বিপরীতমুখী চরিত্রে অভিনয় করতে পারে এটা কোনোভাবেই সম্ভব নয়। এখানে কোনো না কোনো ঝামেলা তো আছেই। তখন সৈকত বলে, আমরা কেসটা যতটা কঠিন মনে করেছিলাম কেসটা তার থেকেও কয়েক গুণ বেশি কঠিন। দেখা যায় মেঘলা একটা কালো রকমের মূর্তির ওপরে রক্ত ঢালছিল, তারপর সেটার গোটা শরীরের মধ্যে রক্ত মাখতেছিল। এই সময়টা মেঘলা অদ্ভুত রকমের একটা স্বস্তি পাচ্ছিল এবং অদ্ভুত আচরণ করছিল। সেদিন সন্ধ্যাবেলাতেই হুমায়ুনের মেনশনে চলে আসে অ্যানির গোটা পরিবার। আসলে আজকে তাদের এখানে দাওয়াত ছিল, আর হুমায়ুন ওদেরকে এখানে এনেছিল তাদেরই বাড়ির ছোট্ট বাচ্চা অপসরার লিভারটার রোস্ট খাওয়ানোর জন্য। এখানে এসে সিরাজ এবং মিতু ঝগড়া করতে শুরু করে যে ওদের মেয়েকে কেন মিতু কোথাও একটা পাঠিয়েছে, তাও বা সিরাজকে না বলে। তার পরপরই হুমায়ুন ওদেরকে এক টুকরো করে লিভারটা সার্ভ করে। এবার ওরা সবাই মিলে খুব মজা করে খেতে থাকে সেই লিভারটা। খাওয়া দাওয়া শেষ করে সেখান থেকে সবাই চলে যায়। ওদের দেখে মনে হচ্ছিল যেন হুমায়ুনের আনুগত্য করা শুরু করে দিয়েছে। পরদিন সকালবেলাতেই হুমায়ুন এবং অ্যানি চলে আসে পাহাড়ের গুহাটার মধ্যে, যেটার মধ্যে হরহামেশাই আসতো হুমায়ুন। তারপর সেখান থেকে কিছু রিচুয়াল করে চলে আসে সমুদ্রের পাড়ে আর হাঁটতে হাঁটতে গল্প করতে থাকে। অ্যানির পেট এখন অনেকটাই বড় হয়ে গিয়েছিল, দেখে মনে হচ্ছিল কতক্ষণ যেন সে প্রসব করে। আর অ্যানি পুরোপুরি হুমায়ুনের কন্ট্রোলে চলে গিয়েছিল। তখন হুমায়ুন বলে, তোমার পেটের মধ্যে যেটা বড় হচ্ছে সেটা হচ্ছে শয়তানের বংশধর। কিছুক্ষণ পরে হঠাৎ করে অ্যানি বলে ওঠে, আজকে তোমাকে আমি একটা সত্য কথা বলি, আমার স্বামী কিন্তু নিজে নিজে মারা যায়নি,
ওকে আমি নিজের হাতে বাথটাবের মধ্যে চুবিয়ে মেরে ফেলেছিলাম, কারণ সে আমাকে ভালোবাসতে পারতো না, আর এটা আমি কোনোভাবেই সহ্য করতে পারিনি। এই কথাটা শুনে থমকে যায় হুমায়ুন। আসলে অ্যানির পেটের মধ্যে সে শয়তানের বীজ বপন করেছিল এটা ভেবে যে অ্যানি হচ্ছে পবিত্র, কিন্তু দেখা গেল যে ওর পরিবারের মধ্যে সবচাইতে অপবিত্র হচ্ছে অ্যানি। তখন হঠাৎ করেই হুমায়ুনের কোলে থাকা সেই পাপেটটা কথা বলতে শুরু করে। ওর মুখ দিয়ে শয়তান হুমায়ুনকে বলতে থাকে, তুই আবারও ভুল করলি মেমন। তুই যাকে পবিত্র ভেবেছিলি সে আসলে নর্দমার কীট, আর তার গর্ভেই তুই শয়তানের উত্তরসূরির বীজ বপন করেছিস। তুই এটা অনেক বড় ভুল করে ফেলেছিস মেমন। এই কথাটা শোনা মাত্রই হুমায়ুন অনেক করে কাকুতি-মিনতি করতে থাকে উপরের দিকে তাকিয়ে, আর বলতে থাকে, আমাকে একটা শেষ সুযোগ দিয়ে দিন, আমি যা ভুল করেছি সবকিছু আমি আবার শুধরে নেব। তারপর অ্যানির দিকে রাগান্বিত চোখে তাকায় হুমায়ুন, আর ভয়ঙ্কর কণ্ঠে বলতে থাকে, তুই আমাকে তোর রূপ যৌবন দিয়ে ধোঁকা দিয়েছিস, তোর মিথ্যে কথার জালে আমাকে ফাঁসিয়েছিস তুই। তোর কারণেই আজকে আমার এই দশা। তোর অপবিত্র গর্ভে আমার উত্তরসূরিকে কখনোই আমি আসতে দেব না। এটা বলেই অ্যানিকে মারতে যায় হুমায়ুন। ওর গলাটা টিপে ধরে এবং ওর গর্ভে থাকা সন্তানটাও নষ্ট করতে যায়। ঠিক তখনই দেখা যায় সেখানে চলে আসে সেলিম, আর হাসতে হাসতে বলে, অ্যানি যে আসলে অপবিত্র এটা তুই বা তোর শয়তান কেউই বুঝতে পারিসনি। আসলে তোদের তো এই ক্ষমতাটাই নেই। আসল ক্ষমতা আছে তো আসল সৃষ্টিকর্তার কাছে। তখন সেলিমের সাথে একজন মেয়েকেও দেখা যায়। ওর পেটের মধ্যে ছিল ছুরিকাঘাতের দাগ। ব্যাপারটা দেখে অনেক শক খেয়ে যায় হুমায়ুন, আর ভাবতে থাকে এখনও সে কিভাবে জীবিত আছে। তবে মেয়েটার চেহারাটা দেখানো হয়নি, কিন্তু আমার ধারণা এটাই যে মেয়েটা হচ্ছে লুবনা, যাকে প্রথম সিজনের শেষের দিকে হুমায়ুন মেরে ফেলেছিল। আর এখানে সে এসেছে হুমায়ুনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় চক্র সিজন 2। একদম শেষের ডিরেক্টর জানিয়ে দিয়েছে যে এবছরের ডিসেম্বর মাসের 31 তারিখে সিরিজটার 3য় সিজন চলে আসবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে তোমাদের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।